ঘটনাটা? আচ্ছা, তো তখন হচ্ছে আমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট ছিলাম। রাইট। তো সময়টা সামার ছিল, মানে কাছাকাছি সময় আমাদের পিএল শুরু হবে এবং সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। তো সিলেটে আমি জেল রোডে একটা বাড়িতে টিউশন দিতাম। আচ্ছা। তো জেল গেটের মানে সিলেট জেলের গেটের ঠিক অপোজিটে একটা গলি আছে, ওর ভিতরে ছিল বাড়িটা। তো বাড়িটার লোকেশনটা এরকম ছিল যে আমার স্টুডেন্টের ফ্যামিলি এরা দোতলায় থাকতো এবং আমি যে রুমে পড়াতাম, হ্যাঁ, এবং সিলেট ওই এলাকায় খুব রিনাউন্ড একটা ফ্যামিলি, আমি নামটা অনিয়ার বলতে চাচ্ছি না। নো প্রবলেম। তো দোতলায় হচ্ছে আমি যে রুমটা পড়াতাম, আমি জানালার দিকে ব্যাক সাইড দিয়ে বসতাম, পাশে টেবিল ছিল। তো জানালা থেকে মানে মেইন রোড পর্যন্ত ভিউটা খুব ক্লিয়ারলি দেখা যেত। ওকে। এবং মেইন রোডে নামার পরে একটা ছোট গলি মতো ছিল, গলিটা দিয়ে ওদের বাসায় আসতে। আচ্ছা। তো গলির মুখে একটা বড় ঝাঁকড়া গাছ ছিল, ছাতিম গাছ টাইপের, আমি নামটা ভুলে গেছি। তো যেদিনের ঘটনা, ওদিন আমি ক্লাস শেষ করে বাসে করে এসে এখানে টিউশন দেওয়ার জন্য এসে নামলাম সন্ধ্যার কাছাকাছি টাইমে। ওখানে গাছটা কাটা হচ্ছিল, তখন জেল পুলিশ জায়গাটাকে একটু সিকিউর করছে যেন কেউ গাছের ডালপালায় মানে আঘাত না পায় আর কি। তো আমরা ওই গলির মুখে দাঁড়িয়ে পড়লাম, আরো লোকজন ছিল আমার সঙ্গে। তো গাছটা কাটা হলো, ইভেন টাইমিংটা ছিল এরকম যে গাছটা মাটিতে পড়লো, মাগরিবের আজান দিল। দুটো টাইম মানে একদম একই সময় দুটো ঘটনা। এক্সাক্ট টাইমিংটা ছিল এরকম, মাগরিবের আজান পড়লো এবং গাছটা মাটিতে পড়ে গেল। আচ্ছা। তো গাছের ডালপালা সরানোর পরে আমরা আরো কিছু সময় পরে আমরা মুভ করলাম ওখান থেকে। আমি আমার স্টুডেন্টের বাসায় ঢুকে গেলাম। তো আমার স্টুডেন্টের আম্মা, উনি যথেষ্ট ধার্মিক মহিলা ছিলেন এবং মানে খুব স্পিরিচুয়াল মানে ক্ষমতা সম্পন্ন একজন মহিলা ছিলেন। তো মানে আমি বাসায় ঢুকলাম, ঢুকে আমি আমার জায়গায় বসলাম। বসার সঙ্গে সঙ্গে যেটা হয় যে প্রতিদিন আমি গিয়ে চাচিকে সালাম করতাম, উনি উত্তর দিতেন। তো আমি এবার বসলাম, বসার পরে আমার স্টুডেন্টের মা আসলেন, আসার পরে একটা কথাই শুধু বললেন যে স্যার আজকে পড়াতে হবে না। ওকে। তারপর আমি চাচিকে জিজ্ঞেস করলাম যে চাচি কেন, কি সমস্যা? বলে যে না থাক, আজকে পড়াতে হবে না। তো আমি বললাম যে মানে আমার স্টুডেন্টের নাম ধরে বললাম যে ও কি কোনো দুষ্টুমি করেছে বা কোনো মানে পরীক্ষা খারাপ করেছে কিনা। তো চাচা আবারও বললেন যে না আজকে থাক, পড়াতে হবে না। তারপর আমি একটু জেদ করে বললাম চাচি কেন, কি সমস্যা? কথা এর ভিতরে উনি বলেছিলেন যে আজকে আপনার বাসায় যেতে হবে না, হলে যেতে হবে না, আপনি আমার এখানে থাকবেন। আচ্ছা। তারপরে আমি একটু জেদ করে বললাম যে কেন, কি সমস্যা? তারপরে স্যার পিছনে দেখেন। তারপর আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। যে গাছটা আপনি কাঁপছেন বলার আগে আমি দেখতে পাচ্ছি একদম, এবং আপনার গুজবাম্প হচ্ছে। আমি তখনও দেখেছিলাম, আমি তখন খাইয়ে দিয়েছিলাম আপনাকে। হ্যাঁ, যে গাছটা আমি নিজের চোখে দেখে এসেছি যেটা পড়ে গেছে, গাছটা আমার চোখের সামনেই স্ট্যান্ড আপ হলো, দাঁড়ালোটা, এবং গাছের ডালে আমরা তালেবে আলিম বলি আর কি, মাদ্রাসা স্টুডেন্টদের বাচ্চা মতো টুপি পায়জামা জুব্বা পরা 7টা বাচ্চা গাছের ডালের উপরে বসা। দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের রেড আই, জ্বলন্ত চোখগুলা পরিষ্কার বোঝা যাচ্ছিল। এবং গাছের গোড়ায় যেখানটা কাটা ছিল ওখানে একজন মাওলানা, মানে খাটো, দাড়ি কালো রং, গায়ের রং কালো, দাড়ি ছিল। ওনার চোখগুলো আমি লাল দেখিনি, নর্মাল। উনি গাছটাকে ব্যাট দিয়ে ধরে দাঁড়িয়েছিলেন, মানে সামথিং লাইক এরকম যে উনি আটকে দিচ্ছেন ওনাদেরকে। আমি এটা দেখলাম, মানে আমার এতটুকু কাউন্ট করতে পেরেছি যে আমি ফুল সেন্স নিয়ে মোর দ্যান 30 সেকেন্ডস আমি জিনিসটা ফিল করছি। এরপরে আমি আমার সেন্স হারিয়ে ফেলে আমি সেন্সলেস হয়ে যাই এখানে, এবং রাতটা আমি ওখানেই স্পেন্ড করছি। আমার সেন্স ছিল না। পরের দিন আমার সকালের কোন একটা টাইমে আমার সেন্স আসে, মানে ঘুম যায়, আমার ঘুম ভাঙে। এরপরে ওখান থেকে আমি আর কি আমার হলে ফিরি। তারপরে আমি আর পিএল এর অপেক্ষা না করে তারপরের দিন আর কি আমার খুলনায় আমার বাড়িতে ব্যাক করে চলে আসছে। আপনি এই ঘটনা কোনো সময় ভুলতে পারেন না, এবং আমি খুব অবাক হলাম যে আপনি যখন মানে এই অনিয়নের বাইরে আমাকে বলছিলেন, ঠিক তখন যেভাবে প্রচন্ড রকমের ভয় পাচ্ছিলেন, ইমোশনাল হয়ে যাচ্ছিলেন জায়গায় জায়গায়। ঘটনাটা আমি আজকে হলো থার্ড টাইম যেটা আমি মুখ দিয়ে বললাম আর কি, আজকে এটা থার্ড টাইম। ফার্স্ট আমার ভাই শুনলো বাসায়, সেকেন্ড অফ ফেয়ারে বললাম, থার্ড টাইম এখন। সো এটা আপনাকে, আপনি যখনই বলেন তখনই আপনি নর্মাল থাকেন না, আপনি সময়ের মধ্যে আমি অলওয়েজ ট্রাই করে এটা ভুলে যেতে চাই, কারণ এই ফেস একসঙ্গে 7টা ফেস, আমি খুব ভীত মানুষ, আমার পক্ষে সহ্য করা ইম্পসিবল।
আচ্ছা, এই ঘটনার সাথে লিংক আছে আপনার ভাইয়ের হ্যাঁ। ঘটনাটার, এবং আমরা তার কাছে যাব যে এই ঘটনার সাথে আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার আসলে সম্পর্ক কি বা কি হয়েছিল। আচ্ছা, সময়টা আগে তো বলা হয়েছে, এটা 2009 সাল। তো মোটামুটি হঠাৎ করে পিএল এর আগে ভাই বাসায় চলে আসে। তো তখন পর্যন্ত আমরা কেউ কিছু জানিনি, বা সে বাসায় কারো কাছে কিছু শেয়ার করে নাই, ইভেন আমার কাছে হবে। তো এইভাবে ওই 2 মাস কেটে গেল। 2 মাসে তার পিএল এর ছুটি শেষ, এক্সাম শুরু হলে সে চলে গেল। 2 মাস পর থেকে যেটা শুরু হলো সেটা হচ্ছে আমার সাথে, মানে আমার স্বপ্ন সংক্রান্ত কিছু ব্যাপার আছে, যেমন ভবিষ্যৎবাণী হোক বা যা হোক, আমি হচ্ছে ব্যাপারগুলো কিছুটা আঁচ পাই। এটা স্বপ্নের মাধ্যমে হতে পারে বা যা হোক, আমি টের পাই আর কি। তো কোন একজনের ঘটনা, সে আমার ভাই চলে যাওয়ার পরে মাস 2 পরে একদিন আমি স্বপ্নে দেখছি যে আমরা দুজন কোথাও এক জায়গায় বেড়াতে যাচ্ছি। এমন সময় 7টা ফিগার আমাদেরকে ধাওয়া করেন। ওটা মানে চেহারা কেমন ছিল, মানুষ ছিল না কি ছিল এটা বলতে পারবো না, জাস্ট শ্যাডো ফিগারটা আমি বলতে পারি। 7টা ফিগার ধাওয়া করে, এবং ধাওয়া করার এক পর্যায়ে তারা আমাদেরকে ধরে ফেলে, এবং ধরার পরে খুব ওয়েডলি লক্ষ্য করা যায় যে তারা আমাকে কিছু না, আমার ভাইয়ের উপরে অ্যাটাক করছে। আসল করার কোন একটা ট্রাই করতেছে। এই মোমেন্টে যখন আমি অসহায়ের মতো দেখি, তখন দেখা যায় যে ছোটখাটো একটা ফিগার, এবং তার ভিশনটা খুব স্পষ্ট, যে সাদা পাঞ্জাবি পরা, গায়ের রং খুবই কালো, কিন্তু চেহারা খুবই সুন্দর, আর হচ্ছে মুখে দাঁড়িয়েছে, বেসিক্যালি থুতনিতে দাঁড়িয়ে। এটা খুব ভালোভাবে মনে আছে আমার। যাই হোক, এই ফিগারটা আসেন এবং কোনোভাবে আমার ভাইকে সেভ করে দেখা যায় যে আমরা দুজন সেফ প্লেস আবার ব্যাক। তো হতে পারে স্বপ্নে মানুষ কত কিছু তো দেখে। প্রবলেম হচ্ছে আমি স্বপ্নটা কন্টিনিউয়াস 5 বার দেখলাম। 5 বার একই রাতে? একই রাতে না, মানে পরপর 5 দিন, পরপর 5 দিনে 5 বার দেখলেন। মানে প্যাটার্নটা সেম, সিনারিওটা ভিন্ন। আচ্ছা, শেষের দিন যেটা দেখলাম, শেষের দিন ছিল লোকেশনটা আমি দেখতেছি যে আমার বাসাতে আমার ফ্যামিলি মেম্বারে কেউ নেই, আমি আমার ভাইয়া বসে আছি। তো এমন সময় একই হবে 7টা ফিগার তারা আবার কিভাবে আমার ভাইয়ের উপরে অ্যাটাক করছে। ওই সময়টা ছিল সেই ছোটখাটো ফিগারটা আসছে, এবং এই ফার্স্ট সে আমার সাথে মোটামুটি কোন একটা কথা মানুষ শুনতে পাই, যেরকম বলে যে চিন্তা করো না, প্রবলেম হবে না, আমি আছি, প্রবলেম হবে না। আচ্ছা, এইটা 5 বার যখন হয় একই জিনিস, খুব স্বাভাবিকভাবে আমি আমার কাছে শেয়ার করি যে মা আমি এরকম দেখেছি। তো আসলে আমি আপনাকে আগে বলেছিলাম যে আমাদের ফ্যামিলিতে এক্সোরসিজমের প্র্যাকটিসের ব্যাপারটা আমাদের দাদাদের দিকেও যেমন ছিল, মায়ের সাইডেও ছিল। সেই সুবাদে আর কি আমাদের বাসাইগুলোর বিশ্বাস বলেন বা আস্থা ভরসা যা হোক, ব্যাপারটা একটু রিচ। আম্মা এটা শোনার পরে সোহেলকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি কথা বলতে থাকি। কথা বলার পরে যখন জিজ্ঞেস করি যে তোর কি কোনো প্রবলেম হচ্ছে এরকম, আমি এরকম স্বপ্নে দেখেছি। দেখার পরে যেটা বলে সেটা শোনার পরে আমি আসলে ভয় পাবো না কি করব সেটা বুঝতে পারিনি। সে বলতেছে যে ফিগারটা দেখছিস সে কি খুব ছোটখাটো? আমি বললাম যে হ্যাঁ ছোটখাটো। বললো মুখে দাঁড়িয়ে আছে থুতনিতে? আমি বললাম হ্যাঁ দাঁড়িয়ে আছে। বললো চেহারা খুব কালো? আমি বললাম হ্যাঁ কালো। তখন বললো যে এরকম ওই চাচিদের পাশে আমি টিউশন দিতে যেতাম, তখন এইটা কাহিনী হয়েছে, এই ব্যাপার। আচ্ছা, মজা হচ্ছে রাসেল ভাই, ব্যাপারটা এখানে শেষ না। এর পরবর্তীতে আমি আমার লাইফে মোটামুটি আপকামিং ফ্যামিলি রিলেটেড হোক, বিভিন্ন প্রবলেমের আগে 2-1 বার আমি আমার স্বপ্নে সেই লোকের দেখা পাই। আচ্ছা, যিনি এসে বলেন যে তোমার চিন্তা নেই, সমস্যা নেই, মানে প্রবলেম সমাধান হয়ে যাবে, সামথিং লাইক দ্যাট। এবং আসলে সেটা কোনো না কোনো ভাবে আমি রিকভার হয়ে আসা। এখন ব্যাপার জিনিসটা এরকম হয়ে গেল যে প্রথম শুরুর দিকে আমি ভয় পেতাম, এখন যখনই বুঝি যে আমার বিপদ হচ্ছে বা না হচ্ছে, তখন কেমন যেন মানে অবচেতন মনে অপেক্ষা করতে থাকি যে আজকে রাতে কি দেখা পাবো বা এরকম। আচ্ছা, আপনার ভাইয়ের সাথে তারপর কি হলো সেই জিনিসটা? তারপরে আচ্ছা, ভাইয়ের সাথে যখন কথাবার্তা বলা হচ্ছে, আমার ভাইয়া তখন হচ্ছে ওই চাচির সাথে যখন কথা বলে তার ব্যাপারে খোঁজ খবর করার জন্য, তখন জানতে পারে তার একটা নাম যেটা আপনাকে অফারে বলা হয়েছিল তার নাম। এবং এটা কি আমার ভাইয়ের কাছে শুনলে মনে হয়? হ্যাঁ, আমি শুনি। হ্যাঁ, ওনার নাম যতটুকু আমি শুনেছিলাম, ওনার নাম হচ্ছে মুকিম খান। উনি মানে আউলিয়া গোছের একজন, মানে আল্লাহর ওলি একজন। তো
মানে আমি যতটুকু ধারণা করেছিলাম যে মানে খবরটা আমি পেয়েছিলাম মানিকগঞ্জের একজনের কাছ থেকে। তো আমি খোঁজ খবর করেছি, ওনার মাদারটা আমি খুঁজে পাইনি আর কি। ওকে, আচ্ছা, আমি আবার আপনার কাছে ফিরে আসি। আপনি বলছিলেন যে আপনার স্বপ্ন নিয়ে অনেক প্রবলেম আছে এবং জি, জি। আপনার বাবার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা বুঝলে আসলে মানুষজন বুঝতে পারবেন যে কেন আমরা আপনাকে এটার সাথে বলছি লিঙ্ক আছে বা আপনার ব্যাপারটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন। আপনার বাবার সেই ঘটনা যদি আমরা আমাদেরকে একটু বলতেন। মানে যে সময়টার কাহিনীটা বললাম আমার ভাইয়ের সাথে হয়েছে, তার পরের বছরে আর কি আমার বাবা স্ট্রোক করেন। সেটা মাইল্ড স্ট্রোক ছিল না, ম্যাসিভ স্ট্রোকে ছিল। তো এবং তার রেজাল্টেন্ট হচ্ছে বাবার বাসার প্যারালাইজড হয়ে যান। আচ্ছা, তো এই বাবা স্ট্রোক করার আগের রাতে আমি, তখন তো ওনার বাঁচার কথা ছিল না একেবারে। না, হ্যাঁ, সেটা আমরা শুনবো। ডক্টরদের যে রেজাল্ট ছিল সেটাতে বাবার ডেথ পয়েন্ট মানে খুব রিস্ক ছিল, যে ডাক্তার বলেছেন যে জীবিত আছেন এটা মিরাকল। এবং বাবা স্ট্রোক করেন ঘুমের মধ্যে, যেটা খুব বেশি মাত্রা রিস্কি। তো আগের রাতে আমি এরকম কয়েকদিন ধরে খুব মানে দুঃস্বপ্ন দেখতেছি, দুঃস্বপ্নের মতো। আগের রাতে হঠাৎ করে দেখলাম যে আমার বাসাতে হচ্ছে কেউ একজন মারা গেছে, তাকে গোসল করানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে আমাদের বাসাতেই, লাশ কবরে নামানো হচ্ছে। এই সিচুয়েশনে আমি যখন যাই তখন দেখি যে লাশটা হচ্ছে আমার বাবার। আচ্ছা, তখন কান্নাকাটি করতে করতে হঠাৎ করে হচ্ছে আমি বাবার ওই লাশের পা ধরে রাখি যে না, এটা কবরে দিতে দিব না। এমন সময় আবার সেই ছোট্ট ছোট্ট ফিগারটাই আমার কাঁধে হাত থেকে বলে যে না দিও না, তোমার বাবা বেঁচে আছে, মারা যাননি। আচ্ছা, আচ্ছা, আমার ঘুম ভেঙে গেলে আমি আমার মার সাথে এটা শেয়ার করি। আম্মা যে চুপচাপ শুনে বললো ঠিক আছে বাবা, কারোর কাছে বলার কিছু নেই বা মনে রাখো। মানে এটা মিরাকল হোক বা যাই হোক, ওদিন রাতে আর কি আমি যদি গত রাতে স্বপ্নটা দেখে থাকি, তার পরের দিন রাতে বাবা ঘুমের মধ্যে স্ট্রোক করেন এবং অলমোস্ট মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এবং বাঁচার কোনো কথা ছিল না, কিন্তু আপনি এরপরে ওই যে স্বপ্নে যিনি আসেন তিনি বিভিন্ন সময় আপনাকে বিভিন্নভাবে হেল্প করেন এবং আপনার ভাই হেল্প করেন কিনা জানি না, তবে আমি কোনো কিছু একটা আভাস পাই যে কিছু একটা আসতেছে, আমার হয়তো সতর্ক হতে হবে, বা কোনো একটা প্রোগ্রামে পড়তে যাচ্ছে, আমার একটু দেখতে হবে, এরকম। এটা সবসময়ই হয় আপনার সাথে? মেজরিটি টাইম হয়, সবসময় বললে ভুল হবে, বাট মানে বেশিরভাগ সময় হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনারা খুলনা থেকে এসছেন, আরেকজন এসছেন কলাবাগান থেকে, বাট মানে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমরা আবারও হয়তো আপনাদের কাছে ফিরে আসবো। আমরা একটা ঘটনা এখন এই মুহূর্তে পড়তে চাই, সেটা একটা ইমেল। আমি ইমেলটা একটু পড়ি। যিনি পাঠিয়েছেন তিনি আজকে স্টুডিওতে নেই বলে তার ঘটনাটা পড়তে হচ্ছে। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি ভূত এফএম নিয়মিত শুনি। ভূত এফএমে আমার প্রথম ঘটনা শেয়ার করলাম, ভালো লাগলে দয়া করে শোনাবেন। আমি জিন ভূত দেখিনি, তবে যে অভিজ্ঞতা হয়েছে সেটাই ভয়ঙ্কর। প্রথমে বলি, যখন আমি ঘুমাই মাঝে মাঝে হঠাৎ ঘুম ভাঙলে আমি বুঝতে পারি কিছু একটা আমার গায়ের ওপর চেপে আছে। অনেক জোর করে সেটা ছাড়াতে চাই, কিন্তু পারি না। ভয়ে অনেকক্ষণ চুপ করে থাকি, তারপর এক সময় সব ঠিক হয়ে যায়। এরকম ঘটনা আমার সাথে বিভিন্ন জায়গায় কতবার যে ঘটেছে তার কোনো হিসাব নেই। এবার আসল ঘটনায় আসি। আমি ঘুমোতে যাওয়ার আগে ভূত এফএম ডাউনলোড করে শুনি, তারপর ঘুমাই। না শুনলে ঘুম আসে না। এভাবে চলতে চলতে 3-4 মাস আগের ঘটনা। এটা আমার বাসার ঘটনা। আমি আমার রুমে একাই থাকি, বাসার সবাই ঘুমিয়ে পড়ছে। রাত 10টায় আমি আমার রুমের মশারি টাঙিয়ে বিছানায় শুয়ে ভূত এফএম শুনছিলাম। ডিম লাইট জ্বালানো ছিল। আমি বিছানার বাম পাশে শুয়েছিলাম, আমার ডান পাশে কিছু জায়গা খালি ছিল। এক সময় ঘুমিয়ে পড়ি। রাত 2টায় আমার ঘুম ভেঙে গেল। আমি বাম দিকে কাত হয়েছিলাম। স্পষ্ট বুঝতে পারলাম আমার বিছানার ডান পাশে যে খালি জায়গাটা ছিল, আমার পিঠের কাছে কে যেন বিছানা হাতড়িয়ে কি যেন খুঁজছে। কয়েক সেকেন্ড থেমে থেমে তা হচ্ছিল। আমি চাচ্ছিলাম ডান পাশে ঘুরে দেখব কে বিছানায়, কিন্তু সেদিকে ফিরতে ভয় পাচ্ছিলাম। কারণ ঘুমানোর আগে ভূত এফএমে যা শুনেছিলাম সে সমস্ত মনে পড়ছিল, অন্যের সাথে কি ঘটে আর এখন আমার সাথে কি ঘটে। কিছুক্ষণ পর যখন বুঝতে পারলাম সেই জিনিসটা আমার পিঠের কাছে থেকে সরে একদম মাথার কাছে আমার বালিশের নিচে কিছু খুঁজছে, একবার বালিশের ডানে একবার বালিশের বামে। ব্যাপারটা এরকম, বালিশে মাথা রেখে শোয়ার পর কেউ যদি বালিশের কোণা ধরে ওপরে উঠাতে চায় তখন যেরকম মনে হবে ঠিক সেরকম। সে সময় আরো ভয় বেড়ে গেল। মনে হলো বালিশ ধরে কেউ টান দিবে। মনে মনে চিন্তা করলাম এত রাত্রে সব কি হচ্ছে।
আমি তখন অনেক সাহস করে দ্রুত ডান পাশে ফিরলাম, কিন্তু কিছুই দেখলাম না। তাহলে কে ছিল বিছানায়? এরকম কর্মকাণ্ড মানুষের দ্বারা সম্ভব না, কারণ আমার মশারি বিছানার তোষকের সাথে সব দিক দিয়ে আটকানো ছিল, যাতে মশা না ঢোকে। কেউ বালিশ ধরতে চাইলে আগে মশারি টেনে তোষক থেকে আলাদা করতে হবে, তারপর বালিশে হাত দিতে হবে। আমি যখন দ্রুত ডান পাশে ফিরলাম, তখন বালিশের নড়াচড়া বন্ধ হয়ে গেল, অথচ মশারি তোষকের সাথে আটকানোই ছিল। অন্য একদিন রাত্রে ঘুমানোর ভেতর টের পেলাম আমার পুরো বিছানা কেউ ধরে নাড়া দিল। আমি উঠে বসলাম, ভাবলাম ভূমিকম্প হতে পারে, কিন্তু পরদিন নিউজে ভূমিকম্পের কোনো খবর পেলাম না। এই ছিল আমার ঘটনা। আমি স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না, তাই আমি লিখে পাঠালাম। শিবলি উত্তরা থেকে ইমেলটি করেছেন। আসলেই মানে আপনি রাতের বেলায় শুয়ে আছেন এবং সবকিছু স্বাভাবিক, আপনার পরিচিত ঘর, আপনার পরিচিত বিছানা, সবকিছু ঠিক আছে। হঠাৎ করে যদি মনে হয় কোনো একটা কারণে আপনার বালিশের একটা কোণা বা বালিশের একটা সাইড আপনার উঁচু হয়ে যাচ্ছে, ধীরে 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 কেউ মনে হচ্ছে যেটাকে লিফট করছে, তাহলে আহ, আসলে আপনি কি ফিল করবেন? ঘুমের মধ্যে জেগে উঠে যদি দেখেন যে কেউ বালিশ ধরে টানছে, আপনার মশারি টাঙানো আছে, ঘরের মধ্যে কারো আসার সম্ভাবনা নেই, দরজা বন্ধ, আপনার পরিচিত ঘর, এই বাসায় কে কে আছে, কে কোথায় আছে সব আপনি জানেন, এই ঘরটাতে আপনি একাই ঘুমান এবং এই বিছানাটাতে মানে কারো এসে দাঁড়ানো সম্ভব না, হয়তো জানালাও বন্ধ, কেমন লাগবে? আমাদের এসএমএস করে জানান, আমাদের ফেসবুক পেজে জানান। আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। এবং সে সাথে আমি বলছি যে আমাদের এখানে অনেকেই এসএমএস করছেন। আমি দেখতে পাচ্ছি গাজী তৌসিফ শান্তিনগর থেকে, ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে কিছু কিছু স্টোরি এত বেশি স্কেরি যে মাঝে মাঝে মনে হয় যে মানুষগুলো এত ভয় পাওয়ার পরেও কিভাবে বেঁচে আছে। আরিফ লিখেছেন যে আমি খুব ভয় পাচ্ছি এবং তিনি বলছেন যে গাছের যে গল্পটা সেটা খুবই ভয়ঙ্কর আর মিউজিকটা খুব অন্যরকম লাগছে। সে মাহবুব উত্তর থেকে লিখেছেন যে আপনাদের ভূত এফএমের ফুল অ্যাড্রেসটা দেন। আপনি যদি ইমেইল করেন এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয়, আপনি অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছুই পেয়ে যাবেন। সুতরাং আপনি আপনার ঘটনাটা লিখে পাঠান। আমাদের অ্যাড্রেসটা তো জানাই আছে, আরো একবার মনে করিয়ে দিচ্ছি, ভূত এফএম @radiofuthi.fm, which is BHWTFM@radiofuthi.fm। আচ্ছা, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। সায়েন্টিস্ট জহুর আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন তার চেয়ে অসম লাগছে। সামারা আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন। পারভেজ আমাদের এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে। ডিকে সঞ্জিদ আমাদের এসএমএস করেছেন। অরিয়ন আমাদের এসএমএস করেছেন শুদ্ধ। এছাড়াও এমডি আজম খান আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন মুন্সিগঞ্জ থেকে, তাই না? এটা মুন্সিগঞ্জই তো মনে হয়। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন জ্যাকলিন, এছাড়াও সুমন জ্যাকসন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে ফয়সাল কুষ্টিয়া থেকে। এছাড়াও জুয়েল আমাদের এসএমএস করেছেন নয়াবাজার থেকে। সৈয়দ মহাইলিল হবে বোধহয়। আর শান এসএমএস করেছেন মনিরা, এছাড়াও আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আর ফেসবুকে যারা আমাদের সাথে কানেক্টেড থাকছেন তারা চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে। এবং একটা ছোট্ট বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এন্ড হ্যালো এভরিওয়ান। আমি ইফাত বলছিলাম ধানমন্ডি থেকে। আমি জানি রাসেল ভাই আপনি সবসময় ভালো থাকেন এন্ড সবসময় ভালো তবে। তো আমি আজকে আপনাদের সাথে আমার এক স্বপ্নের ব্যাপার শেয়ার করতে যাচ্ছি। আমি রাত্রেবেলা যখন ঘুমাই দেন খুব মাঝে মাঝে আমার সাথে এটা হয় যে আমি যদি কোনো স্বপ্ন দেখি, কিছুটা আমি আজ করতে পারি যে সকালবেলা আমি বা দিনের যে কোনো সময় আমি একটা কিছু নিউজ পাবো যে কেউ একজন মারা গেছে, এমন একটা স্বপ্ন আমি রাত্রেবেলা দেখি।
তো প্রায় সময় আমার সাথে এটা হয়ে থাকে, শুধু একবার দুবার না, প্রায় সময় হয়ে থাকে। বাট খুব স্পষ্ট আমার একটা স্বপ্নের কথা মনে আছে, যেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে শাকিলা। ও আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। ওর সাথে আমার ছোট থেকেই আমার বেড়ে ওঠা। ছোট থেকে আমরা একসাথেই পড়াশোনা করেছি। বাট কলেজ লাইফটা আমাদের আলাদা হয়ে যায়। ও অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়, আমি অন্য কলেজে। তো তখন ওর সাথে আমার ওরকম কোনো কমিউনিকেশন বা কন্ট্যাক্ট কোনোটাই ছিল না। দেন মাঝখানে আমি তখন জানতে পারি যে অ্যাডমিশন নেওয়ার কিছুদিন পরে জানতে পারি যে ও কোনো একটা ওর পার্সোনাল রিজনে ও একটু মেন্টালি সিক হয়ে পড়ে। তো তখন ওর সাথে আমার কোনো কন্ট্যাক্টই হয় না তার মাঝখানে। দেন একদিন আমি রাতে ঘুমাই। উম, তখন বাজে রাত 2:30-3টা, এক্সাক্ট টাইমটা আমার মনে নাই। তো আমি স্বপ্নে দেখছিলাম যে আমি একটা পুকুরের মাঝখানে একটা সাদা কাপড়ের উপরে দাঁড়িয়ে আছি, আর চারদিকে 4টা লাঠির মতো আহ, ওই ওই কাপড়টাকে বেঁধে রেখেছে, আর চারদিকে 4জন লোক দাঁড়িয়ে আছে। তো আমার দেখে অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে এটা আমি কেমন জায়গায় দাঁড়িয়ে আছি, কেমন উইয়ার্ড একটা place। আর চারদিকে অনেক বেশি অন্ধকার ছিল। তো শুধু যে সাদা কাপড়ের উপরে দাঁড়িয়েছিলাম, শুধু সেটাই মনে হচ্ছে যে অনেক বেশি আলোকিত হয়ে আছে, শুধু এটাই মনে হচ্ছে। অথচ চারদিকে অনেক বেশি অন্ধকার ছিল। তো আমার দেখে অনেক ভয় পাচ্ছিলাম আমি স্বপ্নটা। স্বপ্নের মাঝখানেই খুব বাজে একটা ফিলিং হচ্ছিল আমার। তো হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। দেন আমার কাছে মনে হয় যে একটা স্বপ্ন দেখলাম, কে জানে কালকে সকালে বা সারাদিনই কোনো বাজে একটা নিউজ আমি হয়তো বা শুনতে পারবো। তো স্বাভাবিকভাবে আমি ক্লাসে আমার কলেজের জন্য বের হয়ে যাই। 8:10 আমার ক্লাস ছিল। তো আমার একটু লেটে যাওয়ার কারণে আমি ফার্স্ট এর ক্লাসটা মিস করে ফেলি। দেন আমি আমার একটা ফ্রেন্ড সহ ক্যান্টিনে চলে যাই। তো কিছুক্ষণ পর মানে আমার কাছে একটা ফোন আসে। বাট তার আগে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম যে দোস্ত, খুব বাজে একটা স্বপ্ন দেখছি রাত্রেবেলা, আমার কেমন জানি একটা ফিলিং হচ্ছে। তো তখনই ঠিক আমার ফোনে ফোন আসে, আমার একটা কাজিন আমাকে ফোন দেয়। আমাকে ফোন দিয়ে বলে যে তোমার একটা ফ্রেন্ড ছিল ওই যে শাকিলা, সে না সুসাইড করেছে। তো তখন আমার কাছে অনেক খারাপ লাগে যে আমি একটা স্বপ্ন দেখলাম রাতে, and সেটা যে আমার ফ্রেন্ডের উপরে এরকম একটা ইয়ে হবে আমি কখনো এক্সপেক্ট করি নাই সেটা। যে আমি সকালবেলা উঠে আমি শুধু তারটাই শুনবো যে সে সুসাইড করেছে, বা এরকম একটা মৃত্যু সংবাদ আমি পাবো। তো তখন আমার কি করার, অনেক বেশি খারাপ লেগেছে। কিছুদিন পরে আমি আমার ওই ফ্রেন্ডের ফ্যামিলি সম্পর্কে জানার জন্য আমার চাচিকে বলি। কজ আমার চাচির বাসার পাশেই আমার ফ্রেন্ডের বাসা ছিল। তারা নেইবার ছিল। আমার চাচি জানায় যে তার ফ্যামিলি আর ওইখানে থাকে না, ওরা শিফট করে অন্য বাসায় চলে যায়। দেন ওই বাসায় ওরা নতুন ভাড়াটিয়া নিয়ে আসে। ওই বাসায় যারা থাকে তারা মাঝে মাঝে নাকি যে রুমে আমার এই ফ্রেন্ডটা সুইসাইড করেছিল সেই রুম থেকে একটা কান্নার শব্দ পায়। অ্যান্ড মাঝে মাঝে দেখা যায় কিচেনে বেলকনিতে একটা ছায়ার মতো হাঁটছে, এরকম মাঝে মাঝেই হয়। এখন কি অবস্থা আমি জানি না, আসলে এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। Mood FM. The night comes alive with climbing force. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। একটু একটা অডিও ক্লিপ আমরা শুনলাম এবং অডিও ক্লিপ আমাদের আরো আছে, অনেকগুলো জমে গেছে, আমরা একে একে প্লে করার চেষ্টা করব। সে সাথে জমেছে আপনাদের পাঠানো ঘটনা। আমি আর একটা ঘটনা পড়ি, যে ঘটনাটা আপনারাই পাঠিয়েছেন। এই মুহূর্তে সেই ঘটনাতে যাচ্ছি। আচ্ছা, যিনি লিখছেন ঠিক তার মতো করেই পড়ছি। যে রাসেল ভাই, জানি ভালো আছেন, তাই জিজ্ঞাসা করলাম না কেমন আছেন, কিন্তু আমি ভালো নেই। একটা বাস্তবতার মুখোমুখি আমি হয়েছি যা আমাকে আর ভালো থাকতে দিচ্ছে না। জানি না আমার মেইলটা পড়া হবে কিনা, তবে যদি পড়া হয় তাহলে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার সাথেই ঘটা এবং গত 6-5
15 তারিখে এই ঘটনাটি ঘটে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আর এখানেই একটি কটেজে আমি থাকি। বিকেলবেলা একটি টিউশনি করাই। সাধারণত সন্ধ্যার আগেই অন্যান্য দিন বাসায় চলে আসি আমি, কারণ আপনারা সবাই জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি হাটহাজারীর একটি গ্রাম্য এলাকায় অবস্থিত। সন্ধ্যা হলেই চারপাশ নির্জন ও জনশূন্য হয়ে পড়ে অধিকাংশ জায়গা। যাই হোক, যে দিনের ঘটনা বলছি, ওই দিন টিউশনির পর বাসাতেই প্রায় 7টা বেজে গেছে। তখনও আমার পড়ানো শেষ হয়নি। ঠিক তখনই আমার বন্ধু এবং রুমমেট ফরদিন, এটা তার ছদ্মনাম, আমাকে কল করে জানায় যে বিদ্যুৎ না থাকায় রুম লক করে ছাদে বসে আছে। আমি টিউশনি থেকে আসলে যেন ছাদে চলে যাই। বলে রাখা ভালো, ওই দিন দুপুর থেকেই বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। আমি টিউশনি থেকে আমার বাসায় ফিরে আসলাম, তখন ঘড়ির কাঁটা 8টা ছাড়িয়ে গেছে এবং নিচে আমাদের রুমটা খোলা কি বন্ধ তা পরিষ্কার দেখা যায়। আমি সবসময় রুমে ওঠার আগে চেক করে নিই রুম খোলা নাকি বন্ধ, কিন্তু সেদিন কেন যেন আর চেক করলাম না। হয়তো এটাই আমার ভুল ছিল। যাই হোক, ছাদে উঠে আমি আমার বন্ধুকে পেয়ে গেলাম, তবে কেন জানি না ওকে খুব বিষণ্ণ মনে হচ্ছিল। আমি একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছি এবং কিন্তু ও কোনো উত্তর দিচ্ছিল না। কিছুক্ষণ পর ও আমাকে বলল, চল ও পাশটাতে যাই বলে, এবং বলে রাখা ভালো যে ওই পাশটাতে আমরা নর্মালি তেমন একটা যাই না। সেদিন কেন যেন কিছু না ভেবেই হাঁটতে লাগলাম। আমি শুধু ওর সাথে হাঁটছি, এটাই খেয়াল আছে আমার, আর কোনো কিছু আমার খেয়াল নেই। কিছুক্ষণ বুঝে ওঠার আগে, কিছুক্ষণ গেছে এবং কিছু বুঝে ওঠার আগে আমার পাশে রুমের বন্ধু শওকত আমার হাতটা খপ করে চেপে ধরলো এবং বললো, কি রে, তুই পাগল হয়ে গেছিস, কি করছিস এটা? আমি ওকে জিজ্ঞাসা করলাম কেন? ও বলল, নিচে দেখ। বিশ্বাস করবেন না, আমি দেখছি আর এক পা দিতে আমি সামনে ফেলি, তাহলে 3 তলার বাসার নিচে আমি। ভয়ে তখন আমার শরীরটা কাঁটা দিয়ে উঠলো এবং এর থেকে ভয়ঙ্কর যেটা ঘটলো তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার বন্ধু ফরদিন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠে উপরে আসছে। এটা দেখে আমার পুরো শরীর বরফ হয়ে গেল। তাহলে আমি কার সাথে এসেছিলাম এতক্ষণ? ওদিকে ফিরে তাকাতেই আমি দেখলাম যে এতক্ষণ আমার সাথে যে ছিল সে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আমি তখন পুরো স্থির। ততক্ষণে আমার বন্ধু শওকত আর ফারদিন দুজনেই বলতে শুরু করেছিল, কিরে, কি হয়েছে তোর? আমি ওদের অনুরোধ করলাম আমাকে রুমে নিয়ে যাবার জন্য। ওরা আমার অবস্থা দেখে আমাকে তৎক্ষণাৎ রুমে নিয়ে এসে আমার মাথায় পানি ঢেলে আমাকে স্বাভাবিক করলো। প্রায় 2 ঘন্টা পর আমি পুরোপুরি স্বাভাবিক হলাম এবং আমি তাদের সাথে সবকিছু শেয়ার করলাম। তখন ফারদিন আমাকে বলল যে ও আমাকে ফোন করেনি আর রুমে ছিল সন্ধ্যা থেকেই, এবং আর শওকত জানালো যে ও এমনিতেই ঠান্ডা হবার জন্য ছাদে উঠতে গিয়ে দেখে আমি ছাদের কিনারায় চলে যাচ্ছি। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ও আমার সাথে কাউকে দেখেছিল কিনা, কিন্তু ওরা দুজনেই উত্তর দিল শুধু আমাকেই দেখেছে আর কাউকে না। তো আমি জানি না যে ফারদিনের রূপে সামনে আসা মানুষটি কে ছিল, এবং এটা জানাও সম্ভব না, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এই দুঃস্মৃতি খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারি। ইফতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লিখেছেন, BBA 2nd ইয়ারে তিনি পড়ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। এবং আমি সবসময় একটা জিনিস আমার এই ঘটনাটা পড়েই মনে হয়েছিল যে আসলে কি এরকম কোনো ব্যাপার ঘটে? আমরা অনেকেই শুনি যে ছাদ থেকে জাম্প করেছে, ছাদ থেকে নিচে পড়ে গেছে, বা এরকম সুইসাইড করেছে, এরকম অনেক ঘটনা শুনি। আমি জানি না যে সেগুলোকে আসলেই মানুষ সজ্ঞানে করে, নিজে জেনে বুঝে করে, নাকি এইরকম কোনো ঘটনাও থাকে। একটু সাবধান হতে হবে আমার মনে হয় সবাইকেই, যদি বিশ্বাস করেন, আর একেবারেই সাবধান হবার প্রয়োজন নেই যদি অবিশ্বাস করেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং যে ঘটনা, সেই ঘটনাটা বেশ ভয়ঙ্কর বলার আগে আমি বলবো যে খুব প্যাথেটিক একটা ঘটনা, এবং তিনি তার যে এই ঘটনার কারণে তিনি তার জীবনের অনেক কিছুই তাকে হারাতে হয়েছে, এবং এখনো পর্যন্ত তিনি ভালো নেই। এখানে তিনি এসছেন, আমি বলছিলাম যে টাঙ্গাইল থেকে এসছেন, সরাসরি টাঙ্গাইল থেকে তিনি জার্নি করে এসছেন এবং এখন আপনাদের সামনে। সো আমরা তার কাছে যাব, তার ঘটনা শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং আপনি টাঙ্গাইলের কোন জায়গায় থাকেন? জি, আমি এসেছি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল কালিহাতি থানা, গ্রামের নাম খিলজাতি, জি, পোস্ট অফিস নন্দী। আচ্ছা, আমরা ছোট্ট করে শুনি একটা আপনার সেই হিস্ট্রিটা, যেটা কারণে আজকে আপনি মাঝখানে খুব ভালো করছিলেন। আপনি আপনার যে বিজনেসটা ছিল সেখানেও বেশ ভালো করছিলেন, কিন্তু আজকে আপনার কিছুই নেই। বাট আপনি সেটা খুব দুঃখ করে লিখেছিলেন আমাদেরকে,
যে আপনাকে অনেক সাফার করতে হয়েছে এই ঘটনাটার জন্য, এবং ছোটবেলা থেকেই আপনি বেড়ে উঠেছেন এই ঘটনা থেকে সঙ্গে, মানে এই দুর্ঘটনা কে নিয়ে, এবং আপনার কিছু, আপনার হাতে কিছু নেই, ঘটনার মতো ঘটে গেছে এবং আপনি শুধুমাত্র আপনাকে ভুক্তভোগী হতে হয়েছে। কি ঘটনা ছিল আমাকে যদি একটু বলতেন। ছোট্ট করে আমরা প্রথম অংশ শুনবো, তারপর আমরা আপনার পরবর্তী ঘটনায় যাব। জি রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ। ডিয়ার লিসেনার যারা আপনারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আমার জন্মটাই হয়েছে একটি দুর্ঘটনার মধ্যে দিয়ে, বা এটাকে বলে অলৌকিকও বলা যেতে পারে। সময়টা ছিল 1968 আমি তখন মায়ের পেটে ছিলাম, 5 মাস হবে। ঠিক সেই দিন একদিন বিকেলে ঘটনাটা যখন ঘটে, তখন মা ছিল, আমার ভাই বোন ছিল তখন ময়মনসিংহ। আমার আব্বা আনসারে অ্যাডজুটেন্ট ছিলেন। এলাকাটা ছিল ধোপাখোলা, অর্থাৎ ময়মনসিংহ ধোপাখোলা এক হিন্দুদের বাসায় উনি ভাড়া থাকতেন আর কি। আচ্ছা। তো ওই সময় একদিন বিকেলে মা বসে আছেন, এক হিন্দু মহিলা আসলেন এবং এসে বললেন যে দিদি, আমার মাকে বললেন আর কি, যে দিদি আপনি কি কোনো কিছু করছেন বা কাজ করছেন বা কাটাকুটা করছেন? তখন আমার মা বলেন যে কাটাকুটা করলে কি হবে, কেন, কি হয়েছে? আমার মা অনেকটা ভয় পেয়ে যান। তখন উনি বলে যে দিদি আজকে তো চন্দ্রগ্রহণ লাগছে, তো এই অবস্থায় যদি আপনি কোনো কাজ করেন তো আপনার বাচ্চার অনেক সমস্যা হয়ে যাবে। আচ্ছা। তো এর মধ্যে তখন আমার আম্মা বলে ফেললো যে আমি তো একটু আগে আমি গোল যে বেগুন গুলো আছে এগুলিতে আমি কাটছি, আমি তরকারি কাটাকুটা করছি। তখন ওই হিন্দু মহিলাটি বলে বসলেন যে দিদি আপনি তো সর্বনাশ করে ফেলছেন, এটা তো ঠিক করেন নাই, তো এখন ভগবান জানে যে কি হয়। আচ্ছা। তো এই কথা বলে উনি চলে গেলেন। ঠিক তার 4 মাস পরে আমার জন্ম হয়। তো আমার জন্মের পর আমার মা সুস্থ হয়ে যখন আমাকে দেখলেন, তা আমার হাতটি দেখে উনি ভয় পেয়ে গেলেন। একেবারে দেখতে যে বেগুনটা উনি কেটেছিলেন, যে গোল বেগুনটা, ঠিক মনে হলো যে সেই বেগুনের একটা যে ফালা বাঁকাটা অংশ, এটাই হয়ে যেন আমার হাতে বসে গেছে। অর্থাৎ আমার হাতে কোনো আঙ্গুল নেই, ডান হাতে অনলি হাতের গাদা, আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। জি জি। তো আমার আব্বা বাসায় আসলেন, সবকিছু দেখলেন, শুনলেন। আমার আব্বা একজন সৎ আনসার অ্যাডজুটেন্ট ছিলেন, ওনার মনটা খুব ভালো ছিল। তো উনি দেখে আমাকে কুলো নিলেন, আদর করলেন এবং মাকে বললেন যে না, তুমি এই বাচ্চাকে নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করো না। তো যাই হোক, ওভাবেই আমি বড় হলাম। তো বড় হওয়ার পরে আমার দেখা গেল যখন আমি কর্মক্ষেত্রে যাব, ঠিক তখন এই হাতের যে দুঃখ বা কষ্ট সেটা আমার জীবনে শুরু হয়ে গেল। আচ্ছা। অর্থাৎ আমি বিয়ে করলাম, বিয়ে করার পর আমি যখন কোনো কাজের উদ্দেশ্যে বা চাকরির জন্য আমি কোথাও ইন্টারভিউ দিতে গেছি, তখন আমি এই হাতের জন্য সেখানে আপনার চাকরি হয়নি, সিলেকশন হতে পারিনি। আচ্ছা। তো মাঝখানে আমি একটা ম্যান পাওয়ার এজেন্সির সাথে জড়িয়ে যাই যে কোনো ঘটনাবশত। কিছুদিন এটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, তো মোটামুটি ভালোই করতেছিলাম। কিন্তু 2009 সাল থেকে একেবারে ওই লাইনটা মোটামুটি একটু বন্ধই হয়ে যায়। তা আমার যত ইনকাম করে মোটামুটি একটা অবস্থা তৈরি হয়েছিল যে সমস্ত অবস্থায় তখন একদম ব্যস্ত হয়ে যায়। অর্থাৎ ব্যবসাটাও ক্লোজ হয়ে গেল, বা আমি ব্রোকার হিসাবে কাজ করতাম। এখন আমার মানে এটাই পৃথিবীর কাছে বা মানুষের কাছে জিজ্ঞাসা
যে আসলে এটা কি অলৌকিক, কি ঘটনা, কেমনে এটা হইল, যেটা ডাইরেক্ট একজন এসে বলল, অনেকে আমরা বিশ্বাস করি না হুম হুম যে চন্দ্রগ্রহণ কি বা এটা সেটা কি, আমরা অলৌকিকতা অনেকে বিশ্বাস করতে চাই না, কিন্তু আমি তো সেই অলৌকিকতার একদম সরাসরি সাক্ষী, আমি নিজেই, আমার হাত। তো যার কারণে আমি এখন নিঃস্ব অসহায় এই অবস্থায় পড়ে আছি। দেখা যাচ্ছে যে আমি আমার কর্মক্ষমতার জন্য যে আমি একটু বিদেশে যাব বা আমার পরিবার নিয়ে চলবো, তাও পারতেছি না। কোনো অবস্থায় আমি এই হাতের কারণে সেই জীবনকে সাইন করতে পারতেছি না। এবং আপনার মানে যদি এটাকে অলৌকিক বলেই আমরা ধরে না নেই, ধরি যেটা একটা স্বাভাবিক ঘটনা, এটাকে যদি আমরা আসলে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করি, সায়েন্স দিয়ে যদি ব্যাখ্যা করি আমরা, তাহলে আপনার সাথে পরবর্তীতে ঘটনাগুলো কেন ঘটলো? আপনি যখন বেড়ে উঠছিলেন সেই সময় তো অনেক ঘটনা আপনার সাথে ঘটেছে, মানে আপনাদের পরিবারের সাথে ঘটেছে, আপনার বাবা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন সেই ঘটনাগুলো, আপনাদের ওই বাসাতেও আপনি বলে যে আপনার মায়ের সাথে ওই সময়ের পর থেকে তো মনে হয় আপনার মা পজেস বা তার সাথে একটা জিন ছিল বোধ হয়, না? আমার মা জন্মগত ভাবেই পজেস ছিল, অর্থাৎ আমার নানির কাছে থেকে জিন সংক্রান্ত যে বিষয়টা এটা সংক্রামিত হয় আর কি। হুম আমরা ছোট সময় থেকে এরকম একটা পরিবেশে বড় হয়েছি। আমরা মোটামুটি আমার যখন 16 বছর বয়স এ পর্যন্ত এরকম একটা পরিবেশ আমরা দেখেছি। ওই সংক্রান্ত একটা ঘটনা আছে। সেই ঘটনাকে আমি একটা বিরতি নিয়ে আসি, না ছোট একটা বিরতি নিয়ে একদম টানা অনেকক্ষণ শোনা যাবে, আপনারা অবশ্যই আশা কিছু মাইন্ড করবেন না। আমি তার আগে ফেসবুকে কিছু কমেন্ট আপনাদের পড়ে নেই। লিখেছেন যে আই লাভ ভূত এফএম, সাদা বেগ লিখেছেন, শান্তির পথে পথযাত্রী তিনি লিখেছেন যে সিরাজগঞ্জ থেকে তিনি লিখেছেন, এবং তিনি বলেছেন যে 7 ফিগারের কাহিনীটা খুব ভালো লেগেছে আমাদেরকে। লিখেছেন দেখতে পাচ্ছি মলয় মজুমদার, এবং আমাদেরকে তিনি বলছেন যে তিনি ভূত এফএম চান, ঘুম চান না। আমাদেরকে লিখেছেন যে আজকে এপিসোডটা ভালো হবে কিনা জানতে চেয়েছেন রাকিব আলী মজুমদার। এছাড়াও শাহরিয়ার শাওন আমাদের এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে রয়েছেন লিমিটলেস জীবন সিনহা, এবং ভালোই লাগছে তার কাছে। আমাদেরকে দুবাই থেকে আমাদের সাথে সরাসরি আছেন জানিয়েছেন SAG পাপ্পি। এছাড়াও স্বপ্ন কুমার অপূর্ব আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন DM লিটন, এবং আমাদের সঙ্গে MG লিটন আর কি। আমাদের সঙ্গে এছাড়াও এখানে রয়েছেন আরো অনেকেই। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন সাফা মির্জা, এবং তিনি বলছেন যে অনেক ভালো হচ্ছে ভূত এফএম। আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুকে আছেন চাদরে ঢাকা মানব, এবং আমাদেরকে এছাড়াও আচ্ছা তিনি বলছেন যে ভাইয়া যখন এই ঘটনাগুলো ঘটবে তখন যদি বোঝা যেত যে ঘটনা ঘটবে তাহলে কেমন হতো, তাহলে মনে হয় ব্যাপারটা আরো মানে কি দুর্বিষহ হতো, যে আপনি যদি ঘটনা জানতেন যে ঘটবে কিন্তু আপনি কোনো কিছু করতে পারছেন না, আপনাকে সেটা মানে দেখতেই হবে বা সেটার এক্সপিরিয়েন্সটা নিতেই হবে আপনাকে, তাহলে আরো ব্যাপারটা মনে হয় খারাপ হতো। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও লিখছেন অ্যালেক্স পলাশ, এবং তিনি বলছেন যে আমিও শুনছি। এবং এছাড়াও আমাদের এখানে রায়হান খান লিখেছেন যে ভূত এফএম শোনা মানে হচ্ছে ভয়কে জয় করা। আমাদের এখানে এছাড়াও শ্রাবণী লিখেছেন এনজয়িং দ্য শো। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই কমেন্ট করছেন। সাইফুল ইসলাম কমেন্ট করছেন, SM মালিক, MA আলামিন, তশফিকুল ইসলাম অন্তু সহ আরো অনেকে। আপনি যদি কমেন্ট করতে চান বা আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti RADIOFOORTI radio.furti, ফেসবুক radio.furti/radio.furti। এখানে যেতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন কোন ঘটনাটা আপনাদের ভালো লাগছে, কোন ধরনের ঘটনা হলে আপনাদের আরো ভালো লাগবে সেটা আমাদের অবশ্যই জানতে পারেন। যারা আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে চলে যান, তারা আমাদের অ্যাড্রেসটা একটু প্লিজ মনে রাখবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm which is BHWTFM@radioFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, বাকি অংশটা তো শুনতে হবে। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Good FM.
ফিরে এলাম আবার রবি রাসেল, শুনছেন সবসময় ভিডিও ফুর্তি, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। আপনারা সবাই জানেন চলছে ভূত এফএম, এবং মাসুম আমার সাথে রয়েছেন এবং রয়েছেন আমাদের আজকের অতিথিরা। আপনাদেরকে আরো একবার জানিয়ে দিয়ে, আমার যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, বা আপনার জানা ঘটনাগুলো পাঠিয়ে দিন আপনার কাছে, আমাদের কাছে। এবং আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে চলে যান, আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাচ্ছি আমাদের আবারও অতিথির কাছে, এবং তার কাছ থেকে আমরা শুনবো আপনার সাথে যে ঘটনাটা আপনি বলছিলেন যে আপনি দেখতে দেখতে বড় হচ্ছেন, এই ঘটনার মধ্যে আপনি ছিলেন। কি দেখেছিলেন আপনারা আসলে ওই দিন? আমার প্রথম ঘটনাটা তো আমার জীবন সংক্রান্ত। এরপরে আপনি যে ঘটনাটা এখন বলবো বা শেয়ার করব, এই ঘটনাটার সময় রাসেল ভাই আমার বয়স ছিল 4 বছর। তখন আমরা ছিলাম 3 ভাই 1 বোন। ঘটনাস্থল ময়মনসিংহ যথারীতি। আর এটা হলো চুপসার দরবার যে বলে একটা মাজার আছে ময়মনসিংহ, সেই মাজারের অপোজিটে আমাদের বাসা ছিল, ভাড়া বাসা অবশ্যই, টিনের 2টা রুম। তো আমার আব্বা কাছাকাছি অফিস ছিল, আনসার অ্যাডজুটেন্ট ছিলেন উনি। তো একদিন ওই ঘটনাটা ঘটেছিল আপনার যেদিন, ওই দিন গুটগুটে অন্ধকার ছিল রাত্র। তা আগেই বলা হয়েছে যে আমার মায়ের সাথে জিনের আসর ছিল বা ভর করতো মাঝে মধ্যে। পরিবেশটা আমরা দেখতাম, মাঝে মধ্যে খুব ভয় পেতাম, খুবই ভয় পেতাম। যে হাতটা শূন্যের থেকে মাটির মধ্যে মা মাঝে মধ্যে ছুঁড়ে মারতেন, আচ্ছা, বা অসংলগ্ন কথাবার্তা মাঝে মধ্যে বলতেন, যেগুলি দেখে আমরা বাচ্চা মানুষ খুব ভয় পেয়ে যেতাম আর কি। ওকে। তো যেদিন রাত্রে এই ঘটনা, যাই হোক, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে ওই জিন যে আসর করতো মার সাথে কন্টিনিউ ছিল। তো এইটা ছাড়ানোর জন্য মাঝে মধ্যে আমার আব্বা ওই যে ফকির বা দরবেশ কিংবা কোনো হুজুর টুজুর ওনাদের নিয়ে আসতেন। তো এইটা ওই জিনটা খুব একটা, তো যার কারণে ওই জিন ক্ষতি করার চেষ্টা করতে মাঝে মধ্যে। তো ওই দিন রাত্রে ক্ষতিটা একটু বেশি করে ফেলে। তো ওই দিন সন্ধ্যায় মাগরিবের সময় আপনার নামাজ পড়ে আব্বা তসবিহ জপতে ছিলেন এক রুমে, আর এক রুমে আমার বড় যে ভাই বোন ওই 2জন পড়তেছিল রিডিং রুমে। তো আমরা 2 ভাই যে ছোট ছিলাম খুনসুটি করতেছিলাম, মায়ের সাথে বসে মা রান্না করতেছিলেন। এমন সময় দরজার মধ্যে কেউ এসে এমন ঢাম করে শব্দ করে ঠাস করে দরজার মধ্যে মনে হয় যে লাথি মেরে কেউ দরজা একেবারে ভেঙে ফেলছে, খুব শব্দ করে দরজা খুলে ফেল। এতে আমার আব্বা খুব শব্দ করে জিজ্ঞেস করে, এই ওখানে কে কে দরজা খুললি? কিন্তু কোনো সারা শব্দ নাই, কোন রকম কোনো সাউন্ড নাই ওই দিক থেকে। আবার জিজ্ঞেস করছে, কোনো সাউন্ড নাই। তো হঠাৎ করে আমার যে বড় 2 ভাই বোন যারা লেখাপড়া করতেছিল ওদের আত্মচিৎকার, আব্বা আমাদের বাঁচান, আব্বা আমাদের বাঁচান, আমাদের সাদা রঙের ভূত কাপড় পর আমাদের ধরে ফেললো, মেয়ে ফেললো, খেয়ে ফেললো, এইরকম শব্দ। তো আমরা তো ভয়ে গুটি সুটি মেরে মাকে ধরে একদম কাঁপাকাঁপি করতেছি। তখন আব্বা নামাজ থেকে উঠে ওই 2 ভাই এবং বোনকে বাঁচানোর জন্য আপনার 2টা লাঠি একটা লাঠি হাতে নিয়ে তো ওই রুমে আপনার যাওয়ার জন্য যখনই পা রাখছে চৌকাঠের পরে ওই রুমে গেছে, তখন হঠাৎ করে খেয়াল করে যে আপনার ফ্লোরের মধ্যে একটা গোল একদম রাউন্ড একদম নিকোষ কালো অন্ধকার একটা ছায়া। আচ্ছা। তো ওই ছায়াটা ওই সময় পড়ার মতো কোনো কিছুই আশেপাশে ছিল না।
ওইখানে আপনার বিদ্যুতের ভাল্ব চলতেছিল, হুম আর ফ্লোরটা ছিল একদম পাকা। তো যাই হোক, এটার দিকে খুব একটা মনোনিবেশ না করে আব্বা ওদেরকে বাঁচানোর জন্য যেই আপনার সামনের দিকে একটু যাইতেছিল, হঠাৎ করে ওই আপনার কালো ছায়ার মধ্যে পাটা পড়ে যায়। কালো ছায়াটার মধ্যে। হ্যাঁ। আচ্ছা। তো পাটা পড়ে যাওয়ার সাথে সাথেই আব্বার মুখ থেকে শোনা যে আব্বার মনে হলো যেন একটা তুলার বস্তা যে থাকে একদম নরম, সেখানে আব্বার পাটা পড়ে গেল। আচ্ছা পড়ে যাওয়ার সাথে সাথে আব্বা একদম ফ্লোরে পড়ে যায়। আচ্ছা। তখন ওই ফ্লোর থেকে আবার উঠতে পারতেছেন। এদিক দিয়ে আমার ভাই বোন ওরা দুইজনকে ধরে খুব কাঁপাকাঁপি করতেছে, একদম চোখ অন্ধকার, মানে চোখ একদম বন্ধ করে খুব কাঁপাকাঁপি করতেছে দুইজন, এবং খুব চিল্লাচিল্লি করতেছে, চিৎকার করতেছে তখনও। তেমন সময় আমার মাকে আব্বার ডাক দিছে যে এই তুমি এখানে আসো তো, আমি তো উঠতে পারতেছি না, কি ব্যাপার। তখন মা আমাদের দুজনকে সাথে নিয়ে তখন ওখানে গেছে, গিয়ে আব্বার হাঁটুর যে নিচে ওখানে যেখানে দেখাই দিতেছে যেখানে আমার সমস্যা মনে হচ্ছে, ওখানে হাত দিয়ে দেখে যে একদম নরম, মনে হয় যে ভিতরে কোনো হাড্ডি কিছু নাই। তো ভালোভাবে তারপরে হাত দিয়ে দেখে যে ওখানে একদম পাটা একবারে ভিতরে ভেঙে গেছে, একদম আচ্ছা। মানে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, কিন্তু রক্তপাত হয় নাই কোনো। আচ্ছা। তারপরেও আব্বার উঠতে পারতেছিল না। তখন আমরা ভাই বোন সবাইকে ধরে খুব কাঁপাকাঁপি করতেছিলাম, খুব ভয়ের মধ্যে তখন পড়ে গেছি। চতুর্দিক দিয়ে কখন কোন দিক দিয়ে কাকে ধরে কাকে মেরে ফেলে এরকম একটা ভয় চলতেছিল আমাদের ভিতরে। তখন এই অবস্থায় আমাদের অনেক সময় পার হয়ে যায়। পরে আমার মা দুর্দান্ত একটু সাহস করে পরে দরজা খুলে বাসার বাইরে বারান্দায় দাঁড়িয়ে আশেপাশে যারা প্রতিবেশী আছে ওনাদের সবাইকে খুব জোরে শব্দ করে ডাকে যে আপনারা আসেন, আমাদের যে অনেক বিপদ হয়ে গেছে। আচ্ছা। পরে পাড়া প্রতিবেশী যারা মহল্লায় ছিল ওরা এগিয়ে আসে, আমার আব্বাকে সবাই পছন্দ করত। সে সমস্ত ঘটনা শুনলো, শোনার পরে ওরাও অনেকটাই ভয় পেয়ে গেল, সবার ভিতরে ভয়। তারপরে ওনারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে আমার আব্বাকে হসপিটালে নিতে হবে। তো হসপিটালাইজ করার জন্য তারপরে রাত্রি 1:30টার দিকে ওনারা আব্বাকে নিয়ে চলে গেলেন। এখন আমাদের বাসায় যে কেউ থাকবেন সেই সৎসাহস কারোর নেই, সবাই মোটামুটি বিদায় নিয়ে চলে গেলেন। তা আমরা দরজা দিয়ে খিল দিয়ে সবাইকে ধরে ওই কাঁপাকাঁপি করতেছি, এই অবস্থায় চলতেছিল। তো আপনার 3টা বা 3:30টার দিকে আবার দরজায় না, তখন মনে হলো যে আবার বোধহয় জিনটা আবার ফিরে আসছে। তখন বাইরে থেকে তখন বলতেছে যে খালাম্মা দরজা খোলেন, আমি হসপিটাল থেকে এসেছি। আচ্ছা। এই কথা শোনার পর আমার মা কিছুটা সাহস ফিরে পায় এবং আমাদেরও মনের ভিতরে একটু সাহস ফিরে আসে সবার মনে। তো দরজাটা আল্লাহর নাম নিয়ে খুলে দেয়। খুলে দেওয়ার পরে জলজন্ত একজন মানুষ উনি ঢুকে বলে পরিচয় দেন যে আমি আপনাদের এলাকার ওই হসপিটালে চাকরি করি, যে হসপিটালে ছাড় আছে, তা আপনাদের নিয়ে যেতে বলছেন। তখন রান্নাঘরে আমার মা যায়, গিয়ে দেখে যে ভাত পুড়ে ছাই হয়ে গেছে, যাও একটু অল্প ছিল, সেই ভাত নিয়ে আব্বার ওখানে আমরা চলে গেলাম। আমরা চলে যাওয়ার পর আব্বার তো সে কি কান্না, সবাইকে জড়িয়ে ধরে। আর তার ধারণা ছিল যে আমি তো চলেই আসছি, জিন বোধহয় সবাইকে শেষ করে দিছে। এর কিছুক্ষণ পরে পাশের মসজিদে আপনার ফজরের আজান পড়ে যায়। তো এইভাবেই আমাদের সেই দুঃখের রাত্রি শেষ হয়। আচ্ছা, তাহলে আপনি যে বলছেন এই যে আপনার জিনটার কথা আপনার তো চোখের সামনে দেখেছেন, আপনার জন্ম থেকে আপনি বলছেন যে আপনার মার সাথে কোনো একটা ঘটনা ঘটেছিল যার জন্য আজকে আপনার এই অবস্থা। যারা বিশ্বাস করেন না যে না এরকম কিছু হতে পারে, খুব বেশি এগুলো খুব উদ্ভট লাগে, যখন কেউ বলেন যে না এরকম হওয়া সম্ভব না, তাদেরকে আপনি কি বলবেন আসলে? না, আমি বলতে চাই যে জিন সংক্রান্ত যে বিষয়, এটা অবিশ্বাস করার
আমরা যারা মুসলিম মোটেও কোনো সুযোগ নেই। না, কিন্তু আপনি দেখেছেন এটা, জিন হয়তো বিশ্বাস করে, জি। হ্যাঁ, কিন্তু কেউ দেখেছে, তখন তখন জিনিসগুলো তাদের কাছে খুব আজব লাগে যে এরকম হয় নাকি। তখন কি মনে হয় আপনার? না, এরকম হচ্ছে কন্টিনিউ, এখনো হচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, তার আগে চট করে কিছু SMS পড়ে। মহসিন আমাদের মিরপুর 11 থেকে লিখেছেন, মনে হচ্ছে শুক্রবার রাত আসলে ভূতেরা সব জেগে ওঠে। আচ্ছা, মৃদুল কুষ্টিয়া থেকে আমাদের SMS করেছেন, ভূত FM শুনছেন, ভালো লাগছে। অনামিকা ফরিদপুর থেকে আমাদের SMS করেছেন, স্টোরিগুলো তার কাছে ভালো মনে হচ্ছে। আমাদেরকে FM ডক্টর আসিফ সিলেট থেকে SMS করেছেন। এছাড়া আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে SMS করেছেন। ইহাম মিরপুর 6 থেকে SMS করেছেন। সাফিন মেহেরপুর থেকে আমাদের SMS করেছেন। শুদ্ধ আমাদের SMS করেছেন এবং তিনি কিছু ঘটনা নিয়ে আসতে চান ভূত এফএম নেক্সট উইকে। ফ্রম মোহাম্মদপুর আদাবর, আপনি যদি আসতেই চান তাহলে আপনি এখনই ইমেল করে ফেলুন। অ্যাটলিস্ট একটা ঘটনা আপনাকে পাঠাতে হবে এবং সেই ঘটনাটা সিলেক্টেড হলে, অথবা দুটো পাঠালে সুবিধা, একটা নাম সিলেক্ট হলে সেকেন্ডটা হবে। সো আপনি যদি পাঠাতে চান তাহলে এখনই পাঠিয়ে ফেলুন এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি ইউল গেট এ কল। এবং এছাড়া আমাদেরকে সাদমান লিখেছেন যে আচ্ছা, তিনি বলছেন যে তার কাছে ভালোই লাগছে। তাসবির আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের রোমান্টিক ভূত SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, এবং আমাদেরকে সানি 69 বোট বাজার থেকে SMS করেছেন। ভূত FM চরম মজার এবং ভয়ের হচ্ছে, এনজয় করছেন তিনি। এছাড়াও আমাদেরকে তামিম SMS করেছেন পুলিশ লাইন ময়মনসিংহ থেকে। এছাড়াও আমাদেরকে সুমন SMS করেছেন আমাদেরকে পাখি রাজশাহী থেকে। এছাড়াও আমাদের নাদিম SMS করেছেন সিলেট থেকে। সামিয়া ঢাকা থেকে আমাদের SMS করেছেন। পান্না ময়মনসিংহ থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন সুমন। এছাড়াও আমাদেরকে পূর্ণা SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আনু, হিয়া, অরণ্যার ময়মনসিংহ থেকে SMS করেছেন। শাহরিয়ার আমাদের SMS করেছেন বসুন্ধরা থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে আচ্ছা, তিনি আজকে একা তিনি ভূত এফএম শুনছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তার কাছে অসাম না বলে ডাবল অসাম লাগছে তার কাছে। সুমন আমাদের SMS করেছেন আমাদেরকে, রিতম সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 840 নাম্বারে। উম্মে সালমা উষা লিখেছেন যে বন্দুকের গুলি মিস হতে পারে, বাট ভূত এফএমে কোনো কমেন্ট করে তার মিস হয় না। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে লিজা লিখেছেন যে রাসেল ভাই আজকে তার কাছে ঘটনাগুলো তার কাছে বেশি ভালো লাগছে না, বেশি ভয়ের কাহিনী আছে কি, আরো কিছু ঘটনা আছে দেখুন, শুনে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং রাসেল ভাই লিখেছেন রিয়াদ। এছাড়াও জান্নাত আক্তার মিম আমাদের এখানে লিখেছেন যে অনেক ভয় লাগছে তার কাছে। আমি এই জন্য কনফিউজ হয়ে যাই, এক এক সময় এক এক ধরনের এক একজন এক একটা কিছু বলেন, সো আমার কাছে খুব আজব লাগে এটাই। শিমুল রয় আমাদের লিখেছেন, আমি মেডিকেল স্টুডেন্ট, আমার কিছু স্টোরি আছে, কিভাবে পাঠাবো? আপনি আমাদের ইমেল করে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে এই অ্যাড্রেসে। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি স্বপ্ননীল SMS করেছেন, এখানে কমেন্ট করেছেন, আরো কমেন্ট করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি খাদেমুল ইসলাম। এছাড়াও আমাদের এখানে সুমিত হোসেন আমাদের এখানে কমেন্ট করেছেন, আরো অনেকেই কমেন্ট করেছেন। সুতরাং আপনি যদি কমেন্ট করতে চান বা ফেসবুকে আসতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম শিশির, আমি গ্রিন রোড থেকে আসছি। শুনি আপনার ঘটনা। রাসেল ভাই, আমার এই ঘটনাটা মোহাম্মদপুরের যেই ঘটনাটা ওইটা আমি ফার্স্ট বলেন, শুনি। এই ঘটনাটা মোহাম্মদপুরের বাবর রোডের একটা বাড়িকে কেন্দ্র করে ঘটনাটা মূলত। তো আমরা তখন, এটা 2003 সালের ঘটনা, আমি ড্যাফোডিল থেকে BBA তখন 2002-তে অ্যাডমিশন নিয়েছি। 1 বছর পরে আমার এই ঘটনাটা ঘটে আমার এক ফ্রেন্ডের সাথে। তো আমরা ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড 2003 সালে অ্যাডমিশন নেয় CSC ডিপার্টমেন্টে। তো তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। তো সে প্রথম আসার পরেই ঢাকাতে বাবর রোডে বাসাটা ভাড়া নেয়। তো বাসা ভাড়া নেওয়ার পর সে প্রথম দিন আমাদেরকে জানায় যে বাসা ভাড়া নিছে, তো আমরা যত বাসায় যাই। তো প্রথম দিন বাসায় স্বাভাবিক আমি আর আমার আরেক ফ্রেন্ড বাসায় গেছি। যাওয়ার পরে বিকেলে
5:30টার দিকে ওর বাসায় আমরা পৌঁছাই। হুম সারাদিন ক্লাস ছিল, হুম 4:30 পর্যন্ত আমাদের ক্লাস ছিল। ক্লাসের পরে আমি আর আমার আরেক ফ্রেন্ড ফিরোজ, আমরা দুজন একই সাথে ওর বাসায়। আচ্ছা তো বাসায় পৌঁছানোর পরই দেখি হিমেল উপর থেকে নিচে নেমে আসছে, বসে আচ্ছা আসছো, আমি একটু আমার কাজ আছে, আমি কাজ ছেড়ে আসতেছি, তোমরা চাবি না, উপরে যাও, রেস্ট করো। তো আমার আরেক ফ্রেন্ড ছিল ফিরোজ, ও বলতেছে যে ওর পাশেই ওর কাজিনের একটা বাসা আছে, তো বলছে যে আমি একটু বাসা থেকে আসতেছি, তুই উপরে যা, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তো আমি একাই দোতলায় বাসায় উঠলাম। তারপরে বাসাটা খোলার সাথে সাথেই দেখলাম যে বাসাটা একটু 5 কাঠা জায়গার উপর বাড়িটা, কিন্তু আপনার বাড়ির যে একটা ইউনিট হুম 5 কাঠার উপর হলেও কিন্তু বাড়িটা হচ্ছে একটা ইউনিটে। আচ্ছা তো আমি দরজা খোলার সাথে সাথে দেখলাম যে বাসাটা ভিন্ন রকম, একদম লম্বা প্যাসেজের লাস্ট মাথায় হচ্ছে মাস্টার বেডরুম সহ একটা বাসা রুম, হুম আর তার লাস্ট মাথায় হচ্ছে বড় বারান্দা সহ আরেকটা রুম, এবং এরপরে আরেকটা রুম, তারপর রুম, মানে টোটাল 4-5টা রুম। আচ্ছা এবং ডান দিকে হচ্ছে আপনার রান্নাঘর। তো স্বাভাবিকভাবে আমি ভিতরে যে রুমটা যাই দেখি নতুন বাসা নিছে, মাত্র 1 তারিখে উঠছে সে। তো জাস্ট নিচে ফ্লোরে 2টা বেড বিছানো। তো আমি যাই মোটামুটি সারাদিন ক্লান্ত, তো আমি বসলাম বিছানায়। বসার পরই আমার ঘুমে অনেক কষ্ট। তো ঘুমের যখন আমার ঘুম চলে আসে প্রায় হাফ এন আওয়ারের মতো, তো আমি পরে নোটিস করলাম যে দরজা কেউ অনেক জোরে জোরে নক করতেছে। আমি 5:30 শুইছি, উইটা দেখি যে আপনার অন্ধকার হয়ে গেছে তখন মোটামুটি। তো দৌড়ে দরজা নক করতেছে, তো আমি তাড়াহুড়া করে দরজা খুললাম, দেখলাম যে দুজন ফ্রেন্ড বাইরে গেছিল আর কি, ফিরোজ আর হিমেল। হুম তোরা এসে বলতেছে কি ব্যাপার, কি সমস্যা তোমার, দরজা আমি এতক্ষণ যাবত নক করতেছি ভিতর থেকে, মোর দেন 15 মিনিটস, তো ওয়ার ইউ বিন। তো আমি বললাম যে আমি তো রুমের ভিতরে ছিলাম। তো আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি ঘাইমা পুরো শরীর আসল ভাই আমার একদম ঘামা। নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, তুমি বলো, তুমি লুকাও, আমি কি বলতে পারি? তো আমি বলি কই না, আমার সাথে এরকম কিছু হয় নাই, তো তোমরা ভিতরে আসো, জাস্ট ফিল ফ্রি। তোরা ভিতরে আসলো, আসার পরে হিমেল আবার বিভিন্ন রুমে গেল, যে চেক টেক করছে, লাইট টেক জ্বালাই দিছে। হুম এই 2 দিন পরে হিমেল বাজার করে চিনি নিয়ে আসতো, ওর প্রায় 1-1.5 কেজির মতো চিনি, ও আবার চা খায়। তো নিজে ওই রুমে আরেকটা ফ্রেন্ডসও থাকতো, তো ওই মাসের বাজারটা একবার করে নিয়ে আসতো। এখন ও চিনি নিয়ে আসার পরে ওর মুখ থেকে শোনা, তো বলতেছে যে চিনি আনছি, 1 দিন বা 2 দিন পরে দেখি ওই বাসায় চিনি নেই। তো বুয়ার সাথে ওর প্রচন্ড পরিমাণে একটু সমস্যা হয়, তো জিজ্ঞেস করে যে আমাদেরকে পরে জানায় যে এরকম চিনি নাই বাসায়, তো কি করব। তো এই ধরনের ঘটনা নিয়ে একটা বুয়ার সাথে ওর ভালো সমস্যা হয়। পরে আমরা যাওয়ার পরে দেখি যে এই ধরনের ঘটনাগুলো নিয়ে বুয়ার সাথে প্রচন্ড আর্গুমেন্ট হয়েছে। তো পরে এক পর্যায়ে ও আর কিছু বলে নাই। পরের দিন আবার গেছে বাজারে যাওয়ার পরে 1/2 কেজি চিনি আবার নিয়ে আসার পরে ওই চিনিটা সে নিজে কি করছে, বয়মের ভিতরে সে রাখছে, হ্যাঁ, তার নিজের রুমে রাখার পরে জাস্ট আধা ঘন্টা, সরি 1 দিন পরে সে দেখে যে ওই বয়মে আর তার নাই, মানে ওই চিনিগুলার নাই। এবং সে নিজের আগে ওই দিন রাত্রি তার বোবা ভূতটাকে ধরার একটা প্রবণতা ছিল, এবং সে দেখছে যে সারা রাত তার ওই বোবা ভূতে তাকে ওই বাসায় সমস্যা করছে, এবং সে দেখছে যে সে ঘামে একদম, মানে সারা রাত প্রচন্ড পরিমাণে সমস্যা হয়েছে। এবং পরের দিন সকালে ওইটা দেখে যে ওই বয়মের ভিতরে যে চিনিগুলো রাখছে ওর মধ্যে 10% চিনি নাই, অল্প একটু চিনি ওই বয়মের ভিতরে আছে। তো সাথে সাথে সে কি করলো, আমাদেরকে ফোন দিছে এবং কারওয়ানকে জানাইছে যে মামা এই ঘটনা, আমার বাসায় এগুলো সমস্যা হচ্ছে। তখন সে নিজে বিশ্বাস করলো যে বাসায় কোনো একটা প্রবলেম আছে। এমনিতেই বাসাটা অনেক ঠান্ডা। তো পরে দারোয়ান আসার পরে জিজ্ঞেস করলো যে মামা কি হয়েছে। তখন বিস্তারিত ঘটনা শোনার পরে দারোয়ান বললো যে ঠিক 6-7 বছর আগে একটা হিন্দু ছেলে, আমরা যে রুমটায় ছিলাম ওই রুমে ফাঁসি দিয়ে মারা গেছে, কমিটিং সুইসাইড। আর তারপরে ওই ঘটনার পরে ওইখানে একটা নতুন দম্পতি বাসা ভাড়া নেয়, ওদের 1 মাসের মাথায় ডিভোর্স হয়ে যায়, কমপ্লিটলি ডিভোর্স। ইমিডিয়েট আফটার দ্যাট আরো 2টা ফ্রেন্ড এরকম ওই বাসাটা ভাড়া নেয়, ওদের মধ্যে মানে প্রচন্ড পরিমাণে ঝগড়া হয় রাসেল ভাই। মানে ঝগড়া হওয়ার পরে এক পর্যায়ে ওরা মানে দুজনের মধ্যে জাস্ট কমপ্লিটলি ভেদাভেদ হয়ে যায় আর কি, বড় একটা কন্ট্রাডিকশন হয়। এরপরে অনেকদিন বাসাটা নেওয়া, মানে ভাড়া হওয়া ছিল না আর কি বাসাটা। আফটার 2 or 3 years ওই বাসাটা পরে আমার এই ফ্রেন্ড আমার ভাড়া নেয়। তখন এই ঘটনা শোনার পরে সাথে সাথে সে ওই বাসাটা ছেড়ে দেওয়ার জন্য ডিসিশন নেয়,
এবং আমরা পরের মাসে ওকে আরেকটা জায়গায় বাসা শিফট করি আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি আমাদের পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের এই ঘটনাটা একটা ইমেল, এবং সেই ইমেলের মাধ্যমেই যিনি ইমেলটা পাঠিয়েছেন তার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না। তার প্রধান যে কারণটা, সেই কারণটা হচ্ছে যে তিনি ইমেলটি পাঠিয়েছেন ইন্ডিয়া থেকে। আমি পড়ছি ইমেলটা, আপনারা একটু শুনবেন। বিশেষ করে যারা ফটোগ্রাফি করেন তাদেরকে কাছে ইমেলটা একটু অন্যরকম লাগবে বলে আমার মনে হয়। যাই হোক, আমি বলছি, হাই গাইস, আমি সুপ্রিয় শর্মা ফ্রম ইন্ডিয়া। আমি ত্রিপুরায় থাকি। আমি এখন যে ঘটনাটি বলবো সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা, এবং ঘটনাটি আমার সঙ্গে যেভাবে ঘটেছিল আমি ঠিক সেভাবে বলছি। আমি প্রফেশনালি একজন ফটোগ্রাফার এবং ফটোজ নিয়ে নিজের লাইফ গড়ব বলে গত 2 বছর আগে আমি আর আমার ফ্রেন্ড একটি জায়গায় ফটোশুট করতে যাই, এবং কোনো একটা কারণে আমি জায়গাটার নাম উল্লেখ করতে অনিচ্ছুক। আমরা প্রথমে একটি গ্রামে যাই এবং ফটোশুট করার জন্য সেখানে যাই। আর বলে রাখা ভালো যে আমরা সেই জায়গাটায় ফার্স্ট গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে একটা ক্রিটিক্যাল একটা ঘটনা শুনছি, যেটা হলো যে আমরা যে গ্রামটাতে গিয়েছিলাম সেখানে নাকি মানুষের ছবি তোলা নিষেধ। কেন নিষেধ তা জানার জন্য অনেক ট্রাই করলাম, বাট কেউ কিছু বললো না। তারপর আমরা অন্য একটি জায়গায় যাই, এবং কারণ আমাদের হাতে বেশি টাইম ছিল না, সো আমরা টাইম নষ্ট না করে আমাদের কাজ শেষ করি। যাওয়ার আগের দিন আমরা সেই গ্রামটায় আবার আসি এবং সেখানে একটি রাত স্টে করি, বিকজ আমাদের জানার খুবই ইচ্ছে ছিল যে সেই গ্রামে ছবি তোলা নিষেধ কেন। সো যাই হোক, সেখানে গিয়ে আমি লুকিয়ে খুব কষ্ট করে একজন বৃদ্ধ লোকের কয়েকটি ছবি তুলি, কিন্তু আমার ফ্রেন্ড কোনো ফটো নিতে পারেনি। সো নেক্সট ডে আমরা বাড়ি ফিরে যাই এবং তারপর থেকে শুরু হয় ঘটনা। ঘরে আসার পর আমি সব ফটোজ পিসিতে ডাউনলোড করি এবং পিসিতে নেই এবং ট্রান্সফার করি, এবং বাট লক্ষ্য করার বিষয়টি ছিল এরকম, লক্ষ্য করার যে বিষয়টি সেটি ছিল এরকম যে আমি বিষয়টি ছিল এরকম যে বৃদ্ধ লোকের ছবি নিয়েছিলাম তা আমার ক্যামেরায় ছিল না। আমি সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম, সেই ফটোগুলো কোথায় গেল। তারপর আমি আমার ফ্রেন্ডকে ফোন করেছিলাম এবং তাকে বললাম, ও পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না, বাট আমার মনে রেখে কি হবে তা ভেবে আমরা এটার মনে রেখে কি হবে ভেবে আমরা বিষয়টা এগিয়ে গেলাম। তার 4 থেকে 6 মাস পর আমি আমার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে একটা জায়গায় যাই, এবং আসার সময় একটা জায়গায় বাইক থামিয়ে আমরা মোবাইল দিয়ে আমি আর আমার 2 জন ফ্রেন্ড কিছু ফটো তুলি। বাড়ি এসে ঘুমানোর আগে আমি সেই ছবিগুলো দেখছিলাম, বাট যা দেখছিলাম তা বলে বোঝানো যাবে না, দেখবো বলে কখনো আশা করিনি। আমি দেখলাম যে আমাদের ছবিতে, প্রত্যেকটা ছবিতেই সেই বৃদ্ধ মানুষটা আমার এক সাইডে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি প্রচন্ড ভাবে ভয় পাই। পরের দিন সকালবেলায় এই ফটোটা আমার ফ্রেন্ডকে দেখাই, বাট সে বলেছিল যে আমি নাকি মজা করছি, ফটো এডিট করে আমি এই মজাটা করছি, এবং সে আমাদেরকে বলে যে আমাদেরকে বকে এবং রেগে চলে আসি, এবং সে আমাকে বকে, এই কারণে আমি রেগে চলে আসি। আসার পর আমি কাজে যাই। সন্ধ্যাবেলা বাসায় ফিরে শুনলাম মা বাবা নাকি 2-3টার জন্য পিসির বাড়ি যায়। এই লাইনটার মানে অবশ্য বুঝিনি আমি। বাড়িতে শুনলাম মা আর বাবা নাকি 2-3 দিনের জন্য হয়তো পিসির বাড়ি যাবে, এরকম কিছু একটা বুঝতে চেয়েছেন। এবং বাড়িতে শুধু আমি, আমার ছোট ভাই ছিলাম সেদিন। কোনো কিছু করার ছিল না, তাই আমি সেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। মোবাইলটা হাতে নিয়ে দেখি 3:26 বাজে। মোবাইলটা রেখে আমি আবার ঘুমিয়ে পড়ার ট্রাই করি, কিন্তু তখন আমার কিছুতেই ঘুম আসছিল না। একটু পরে আমি ফিল করি কেউ একজন স্মোক করছে, কিন্তু অবাক করার ঘটনাটা হলো আমার বাড়ির কোনো মেম্বার স্মোক করতো না, আর সেদিন বাড়িতে আমি আর আমার ভাই ছাড়া কেউ ছিল না। গন্ধটা প্রথমে হালকা ছিল, বাট কিছুক্ষণ পর আসছিল না। তারপর আমি বিছানায় থেকে উঠে লাইটটা জ্বালাই এবং পুরো বাড়িটা ভালো করে চেক করি, বাট কোথাও কিছু ছিল না। যাই হোক, আমি আবার শুয়ে পড়ি এবং সকালে উঠে কাজে চলে যাই। সেদিন কাজ শেষ করে বাড়ি ফিরতে লেট হয়ে গিয়েছিল, এবং আমি বাড়ি এসে ঠিক ঘরে ঢুকবো তেমনি আমার ছোট ভাই হঠাৎ চিৎকার করে ওঠে। আমি দরজায় নক করা মাত্র ও দৌড়ে আসে এবং দরজা খুলে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়।
তৎক্ষণাৎ আমি আমার মাকে ফোন করি এবং সকালে যখন ওর জ্ঞান ফেরে আমরা সবাই তার সামনে বসেছিলাম এবং আমার মা বলল যে কি হয়েছিল তোমার কালকে। ও যেভাবে বলল তা হলো এরকম যে সে নাকি কোনো একজন বৃদ্ধ মানুষকে দেখেছিল তার রুমে বসে স্মোক করতে, তাই ও ভয় পায়। তারপর মা কবিরাজ এনে যা যা করতে হয় তা করলো এবং তার কিছুদিন ভালোই ছিল। বাট এক রাতে স্বপ্ন দেখছিলাম যে সেই বৃদ্ধ মানুষটা আমাকে ডাকছিল বাথরুমের দিকে যাবার জন্য। আমি এত ভয়ঙ্কর স্বপ্ন কখনো দেখিনি। লাস্ট পর্যন্ত আমার ঘুম ভেঙে যায় এবং আমি বাথরুমে যাবার সাহস পর্যন্ত পাচ্ছিলাম না। বাট আমি তা সত্ত্বেও খুব কষ্ট করে যাই এবং তাড়াতাড়ি করে বাথরুমের লাইটটা জ্বালাই এবং বাথরুমে ঢোকার পরে যখন ঢোকা মাত্র আমি স্মোকের গন্ধ পাই এবং সেটা আবারও পেতে শুরু করি এবং আমি ভাবলাম খুব হয়েছে, আজকে যা হবার হোক, আমি আজকে দেখব। এই বলে আমি গন্ধটা ফলো করতে করতে বাথরুমের উইন্ডো পর্যন্ত আসি এবং উইন্ডো দিয়ে বাইরে দেখলাম এবং যা দেখলাম তা বললে গায়ের লোম শিউরে ওঠে এখনো আমার। আমি দেখলাম যে সেই বৃদ্ধ মানুষটা আমার বাড়ির বাউন্ডারির ওপরে বসে স্মোক করছিল এবং আমার দিকে এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে। তারপর আমার কিছু মনে নেই। পরে শুনতে পাই যে দুদিন পর সেন্স ফিরে আমার এবং আমি আবল তাবল অনেক কথা বলতে থাকি। মা এইসব দেখে বুঝে যান যে কি হয়েছে। তারপর আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যায় এবং আমাকে মোটামুটি সারিয়ে তোলে। আমার মনে আছে লাস্ট একটা পণ্ডিত আসে আমাকে, সে বলে যে তোমার সেদিন ফটো তোলাটা ঠিক হয়নি। আমি এই কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং আমি বললাম যে কি করে জানলেন আপনি? উনি বললেন যে কেন আমি যেন সেই জায়গার নাম এবং সেই জায়গা সেটার কোনো স্মৃতি যেন আমার কাছে আমি করে না রাখি। এবং আমি এই কথা কয়েকদিন পর আমার ফ্রেন্ডকে জানাই। সে বলল যে সে নাকি কিছুদিন আগে ওই ভিলেজটাতে আবারও গিয়েছিল এবং একটা চেনা লোককে জিজ্ঞেস করে। ওই ব্যক্তি বলল যে এই গ্রামের মানুষজন বিশ্বাস করে যে তাদের ফটো নিলে মরার পর নাকি তাদের আত্মা এই ছবিতে থেকে যায়। আর এই ব্যাপারটা শুনে আমি ফুল শিওর হয়ে যাই যে এই বিষয়টা সত্যি। তাই আমি এই জায়গাটা তার নাম বলতে পারিনি এবং সেই জায়গাটা রিলেটেড সবকিছু মুছে ফেলি। ওখানে এইটা ছিল আমার ঘটনা এবং এটা ত্রিপুরার একটা ঘটনা এবং তিনি পড়তে বলেছেন। ত্রিপুরা থেকে যদি কেউ শুনে থাকেন আমাদেরকে বা ইন্ডিয়া থেকে যদি কেউ শুনে থাকেন এবং এই জায়গাটার ঠিকানা জানেন বা যে জায়গায় কথা বলছে, যে জায়গায় কোনো মানুষের ছবি তোলা যায় না, তার কারণ হচ্ছে ছবি তুললে সেই মানুষগুলো নাকি পরবর্তীতে ছবিটা থেকে যায়। যদি কেউ এটা জেনে থাকেন, এই জায়গার অ্যাড্রেস জানেন, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। হতে পারে এরকম যে আমরা সেখান থেকে হয়তো ভূত এফএম করতে পারি বা সেই জায়গার কাউকে ইনভাইট করতে পারি স্টুডিওতে, তারা সরাসরি হয়তো আমাদের সাথে এখানে এসে তাদের ঘটনা শেয়ার করতে পারেন। চলে যাবেন একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Comes alive with grinding force. আমাদেরকে বেবি SMS করেছেন এবং লিখেছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। 2001-এর ঘটনা এবং তিনি বলছেন যে আমার একমাত্র বাচ্চা তার নির্ঝর আমার কোলে এবং সে নিউবর্ন বেবি। আপনি যদি আপনার ঘটনা শেয়ার করতে চান আমাদেরকে প্লিজ সেটা ইমেল করে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofurti.fm। লীরা আমাদের SMS করে লিখেছেন যে ফটোগ্রাফির যে ঘটনাটা সেটা ইন্টারেস্টিং। আমাদেরকে এছাড়াও রাসেল লিখেছে এক বনানী থেকে যে তার কাছে ভালো লাগছে। বৃষ্টি আমাদের SMS করেছেন, ভাই কেমন আছেন? আমি বেশ অনেকদিন ধরে একটা রহস্যময় গন্ধ পাই এবং কেমন গন্ধ ঠিক বলে বোঝাতে পারবো না। আপনি সরাসরি আমাদের ঘটনাটি লিখে পাঠিয়ে দিন এবং আপনি কোথা থেকে আমরা জানি না, বাট যদি আপনি ঢাকার হয়ে থাকেন তাহলে আশা করব যে আপনি নিজেই আমাদের এখানে এসে ঘটনাটি শেয়ার করবেন। পারিসা আমাদের SMS করেছেন আজকে ভূত এফএম তার কাছে বেশি ভয় লাগছে। পুনম আমাদেরকে বলছেন যে আমাদের এখানে SMS করেছেন এবং আমাদেরকে এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি লিজন খান এবং এটা তার প্রথম SMS। এছাড়া আমাদের রীতি জামিল সিলেট থেকে SMS করেছেন এবং ফেসবুকে কমেন্ট করছি বাট পাই না, কারণ ওখানে অনেকগুলো ফলস পেজ না। রেডিও ফুলফির পেজটা তো ভেরিফাইড, আপনারা সবাই জানেন। আর আপনাকে যে অ্যাড্রেসটা দিচ্ছি সেই অ্যাড্রেসটা অনুযায়ী গেলে আপনার ফলস পেজ পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি লিঙ্কটা আপনাকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে www.facebook.com/
radio.ফুর্তি এবং www.facebook.com/bhutfm.russell। সো এটাতে আপনার 2 নম্বরই বা কোনো ধরনের অন্য কোনো ফেক পেজে যাওয়ার কোনো কারণ নেই যদি আপনি লিঙ্ক ধরে যান। আমাদেরকে ফয়সাল SMS করেছেন ভেড়ামারা কুষ্টিয়া থেকে, এবং আজকে বৃষ্টি হচ্ছে সেটা তিনি জানিয়েছেন, এবং বৃষ্টির মধ্যে আজকের ঘটনাগুলো কেমন লাগছে সেগুলো আমাদের জানান। আমি অনেকের কাছ থেকে অনেক SMS পাচ্ছি। কাশফিয়া যেমন আমাদের SMS করেছে, আসলে ভাই কেমন আছেন, আজকের ঘটনাগুলো ভালো লাগছে এবং গোস পারফেক্টলি উইথ টুডেজ ওয়েদার। ওকে, আমাদের এছাড়াও বন্ধন SMS করেছেন নওগাঁ থেকে, এবং আজকের ঘটনাগুলো রিয়েলি অসম তাই লিখেছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন, এবং আমাদের এখানে কমেন্ট করেছেন, এটা হচ্ছে ময়মনসিং থেকে। আচ্ছা, আমাদের এখানে কমেন্ট করেছেন ময়মনসিং থেকে সুমন পল সহ আরো অনেকে। আমাদের এখানে অনেকে ফেসবুকে লিখছেন যে লাস্ট ইমেলটা খুবই ভালো ছিল, ভয় পাওয়ার মতো ঘটনা, কিন্তু আমি ভয় পাইনি। ওকে, আমাদেরকে এটা লিখেছেন হচ্ছে এশান। আমাদের এছাড়াও SMS করেছেন, দেখতে পাচ্ছি SMS না, কমেন্ট করেছেন SH সজীব। ছবি তোলার ঘটনাটা খুবই ভয়ঙ্কর। একলা পথিক আমাদের এখানে বলেছেন যে আমার কমেন্টটা পড়েন না কেন ভাই, সব কমেন্ট পড়তে হলে তো মুশকিল, পড়ে যাচ্ছি, র্যান্ডম পড়ছি কিন্তু। ইমরান ফাহাদ আমাদের এখানে কমেন্ট করেছেন। এছাড়াও MD হুসাইন খান আমাদের এখানে ইমেলটা প্রশংসা করছেন অনেকেই। আমাদের এখানে MD রাসেল নবীন, এছাড়াও আশরাফুল ইসলাম ত্রিপুরার কাহিনীটা ভালো বলেছেন। আমাদের এখানে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই কমেন্ট করছেন, এবং আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি বাদশাহ, এবং ভূতাত্ত্বিক বেস্ট বলেছেন তাহিদুল ইসলাম রায়হান। আমাদের এখানে বলছেন অসম স্টোরি। এছাড়াও আমাদের এখানে আরো অনেকেই কমেন্ট করছেন। আপনি যদি কমেন্ট করতে চান আমাদের পেজে চলে যান, লাইক দিন এবং শেয়ার দিন, কমেন্ট করুন, যেটা আপনার ইচ্ছা। আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি এবং www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হাই লিসেনার্স, আমি অরণ্য রিয়ন বলছিলাম। আমি এসেছি ধানমন্ডি থেকে। বাট এখন আমি আমার যে স্টোরিটা শেয়ার করতে চাচ্ছি সেই স্টোরিটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, এবং এই স্টোরিটা ঘটনাটা ঘটেছে আপনার এই বছরের জানুয়ারির মাঝামাঝির দিকে। তখন ঢাকাতে রাজনৈতিক মানে ঢাকা বলতে সারা বাংলাদেশেই রাজনৈতিক এক অস্থিতিশীল ছিল আর কি, সেটা আমরা সবাই জানি। টানা অবরোধ চলছিল। তো ওই সময়কার একটা দিনে আমি সারাদিন কলেজ শেষে বাসায় আসি। তো রাতে হঠাৎ করে 12টা কি 12:30টার দিকে আমার অর্ণব নামে একটা ফ্রেন্ডের একটা ফোন পাই। তো ফোন পাওয়ার পরে আমি ফোনটা যখন পিক করি, তো এত রাতে সে আমাকে বলছে যে হসপিটালে যেতে হবে, তার বাবাকে হসপিটালাইজ করতে হবে। তো আমি জিজ্ঞেস করি যে কেন আঙ্কেলের কি হয়েছে। তারপরে অর্ণব বলছিল যে তার বাবা হঠাৎ করে হার্ট স্ট্রোক করেছে, তো তাকে স্কয়ার হসপিটাল আমাকে যেতে বলে, যে ওইখানে হসপিটালাইজ করা হবে। এবং একটা জিনিস বলতে চাই যে আমরা কোনো জায়গার নাম কোনো কিছু আমরা এগুলো না বললে বেটার। আচ্ছা, আমরা মূল ঘটনাটা বলি, তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তো ওই হসপিটালটাতে মানে তার বড় বোন 2 দিন আগে অ্যাডমিট করা হয়েছিল আর কি, তার বড় বোনকে। তো তার বড় বোন তখনও ছিল আর কি, এটা ডেলিভারির জন্য আর কি, প্রেগনেন্ট ছিল। তো তারপরে আমি আসলে তখন বাসাতে কাউকে বললে হয়তো আমাকে যেতে দিবে না, কারণ যেহেতু একটু সমস্যা ছিল আর কি, অবরোধ চলছিল। তো আমি কাউকে কিছু না বলে একাই রওনা হয়ে যাই, এবং হ্যান্ড লক করে, ওপাশ থেকে লক করে আমি চলে যাই। যাওয়ার পর আমি মানে তখন দেখি যে রোডে আর কি মানে খুব মানে একটা সাইলেন্ট ছিল আর কি, মানে রোডটা একদম ফাঁকা ছিল, এবং ওই রোডটা এবং দু একটা পুলিশের এবং বিজিবির গাড়ি টহল ছিল আর কি। তারপর আমি রিক্সা নিয়ে চলে যাই হসপিটালে যাওয়ার পরে আমি দেখলাম যে আঙ্কেল এসছেন, এবং তিনি সেন্সলেস অবস্থায় ছিলেন সেখানে। তো তারপরে তাকে একটা রুমে নিয়ে যাওয়া হয় এবং ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আমার অনেক কাজ করতে হয় ওই সময়টাতে, একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। তো মোটামুটি সবকিছু কমপ্লিট করে যখন রাত 2টা বাজে আমি ব্যাক করবো, যেহেতু আমি পাশে কাউকে বলে আসিনি, তো আমাকে ব্যাক করতে হবে। তো ওই সময় আমি অনেক ফ্রেন্ডকে দেখি আর কি, আমার অনেক ফ্রেন্ডও সেখানে ছিল, সৈকত ছিল, জাহিদ ছিল। তো ওদেরকে আমি রেখে আসি, ওর যেহেতু অর্ণব একা ছিল আর কি। তো অর্ণবের কাছে ওদেরকে রেখে আমি একাই বাসার দিকে রওনা হয়ে যাই। তো আমি যখন হসপিটাল থেকে বের হয়ে যাই, তো সেই সময়টাতে আমি দেখলাম যে রোডটা একদমই ফাঁকা ছিল, এবং কোনো রিক্সা বা বাসায় যাওয়ার মতো কোনো যানবাহন রোডে কিন্তু ছিল না। এবং আমি দেখছিলাম যে মানে রোডটা একদম শান্ত ছিল, এবং দু একটা পুলিশ এবং আপনি আগেও বলেছেন সেটা।
পরে কি হলো? তো তারপরে আমি যখন ধানমন্ডি মানে 32 নম্বর, যেটা সবাই চেনে ধানমন্ডি যারা শুনছে, তো ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামটার পাশে দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। তো হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমি তার পাশেই যে ব্রিজটা আছে আর কি, সবাই জানে যেটা 32 নম্বর ব্রিজ বলে সবাই চিনবে। তো 32 নম্বর ব্রিজে যখন আমি আসি হাঁটতে হাঁটতে, একাই ছিলাম, তো তখন দেখি যে ব্রিজের যে ডিভাইডার মানে মাঝখানে যে যেটাকে রোড ডিভাইড করে দিয়েছে, সেই ডিভাইডার তার মাঝখানে আমি একটা ছোট্ট বেবিকে দেখতে পাই। সেটা ছিল মানে সদ্যজাত একটা বেবি, মানে এখনই জন্ম হয়েছে এরকম আর কি, কেউ ফেলে রেখে গেছে এরকম। তো বেবিটা সাদা কাপড়ে মোড়ানো ছিল এবং খুব ফুটফুটে ছিল, সাদা ফর্সা ছিল আর কি, এবং সে বেবিটা কাঁদছিল। তো আমি মানে বিষয়টা দেখে খুবই বিভ্রান্ত হয়েছে এবং খুব নেগেটিভলি চিন্তা করি জিনিসটা, এবং কিছু খুব ভয়ই লাগে। তারপর আমি খুব দ্রুত হাঁটা শুরু করি, যেহেতু রোডের অবস্থা খুবই বাজে ছিল। দ্রুত হাঁটতে শুরু করি এবং যখন আমি আবাহনী খেলার মাঠটা মানে যেটা স্টেডিয়াম বলে ওইখানে যখন আসি, তো আবাহনী খেলার মাঠটার পাশে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, আর কিছুটা 2 বা 3 মিনিট পরে আমার বাসা বের হয়ে যাবে। তো ওইখানে আসার সময় তো আমি দেখছিলাম যে সাদা কাপড় পরা একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। তো মানে আমি খুব ভয় পেয়ে যাই এবং খুব দ্রুত হাঁটতে শুরু করি। তো সেই লোকটা যখন আমার সামনে আসে তখন সে আমাকে ইশারা দিয়ে আমাকে দাঁড়াতে বলে এবং আমাকে ইঙ্গিত করে, আমাকে নাম ধরে সে ডাকে নাই। সো ইঙ্গিত করার পর আমি যখন দাঁড়াই তখন মানে লোকটার চেহারাটা বর্ণনা দিই। তো লোকটা ছিল অনেক লম্বা চওড়া দেহ ছিল তার, এবং সারা গায়ে ছোপ ছোপ দাগ ছিল, মানে ঘায়ের মতো একটা অবস্থা ছিল তার, এবং তার মুখে মানে গোটা গোটা ছিল এবং খুব কালো ছিল, বিভৎস একটা চেহারা ছিল। মানে আমি খুব ভয় পেয়ে যাই এবং সেই লোকটা আমাকে বলছিল যে তুমি রোডে আসার সময় যে বেবিটাকে তুমি ফেলে এসেছো সেটা তোমাকে তোমার সাথে নেওয়া উচিত ছিল। আমি তখন মানে খুব অবাক হয়ে যাই যে সেই লোকটা কিভাবে এই বিষয়টা জানলো, যে যদিও আমি সেটা অনেক আগে ক্রস করে এসেছি, মেবি 6 থেকে 7 মিনিট আগে সেটাকে ক্রস করে এসেছি, বাট সে এখন সেই কথাটা কিভাবে জানলো। তো খুব ভয় পেয়ে যায় এবং বিষয়টা খুব অবাক করার মতো ছিল আমার কাছে। তারপরে আমি বলি যে যেহেতু আমি একটা ছেলে মানুষ, বাট এতটা রাতে আমি একা যাচ্ছি, তো প্লিজ আমাকে ছাড়েন, আমাকে যেতে হবে। বাট একটা ছেলে হয়ে আমি কিভাবে এই কাজটা করতে পারি, কারণ রোডের অবস্থা খুব খারাপ, মানে কিছুক্ষণ পর পর বিজিবি চলছিল। তো তারপরে আমি ওনাকে খুব কষ্ট করে যখন ক্রস করতে যাব তখন সে আমাকে বলছিল যে আমার জন্য খুব দুঃসংবাদ অপেক্ষা করছে এবং এটাকে আমার মেনে নিতে হবে। তো আমি মানে খুব ভয় পেয়ে যাই এবং খুব দ্রুত মানে বাসায় চলে আসি, দৌড়ে চলে আসি। বাসায় এসে দেখি যে বাসায় সিকিউরিটি গেট লক করে দিয়েছে, তাকে ডেকে ওঠাতে হয়, অনেক কষ্টে তাকে ডেকে উঠে ঘুম থেকে। তো বাসায় যখন আসি তখন আমার 102 ডিগ্রি জ্বর ছিল, মানে জ্বর চলে আসে, বিষয়টা এতটাই মানে ভয়ের ছিল আমার কাছে। তো তারপরে কিছুক্ষণ পর আমার যে ফ্রেন্ডরা ছিল এখানে হসপিটালে, সৈকত আমাকে ফোন করে। তো ফোন করে আমাকে বলছিল যে একটা ব্যাড নিউজ। পরে আমি বলছিলাম যে কি হয়েছে। তো সৈকত আমাকে বলছিল যে আঙ্কেল আর বেঁচে নেই, মানে অর্ণবের বাবা মারা গিয়েছে আর কি। তো সেটা ছিল আমার জন্য একটা ব্যাড নিউজ। আর একটা গুড নিউজ ছিল, সেটা হচ্ছে যে অর্ণবের যে বোন ওই হসপিটালে অ্যাডমিট ছিল, যার ডেলিভারি হওয়ার কথা ছিল, তার ফুটফুটে একটি ছেলে সন্তান হয়েছে। তো বিষয়টা আমার কাছে মানে খুবই একটু অদ্ভুত মনে হয়েছিল যে আমাদের দুঃসংবাদ ছিল একটি এবং সেই সাথে একটি ভালো সংবাদ ছিল। তো পরদিন আমি আবার হসপিটালে যাই। সেদিনটা ছিল মানে পুরো একটা কান্নার একটা অবস্থা ছিল এবং সেই সাথে একটা ভালো লাগার অবস্থা ছিল, যেহেতু তার বোনের একটা নিউ বেবি হয়েছে। তো তারপরে আমি বিষয়টা একটু খেয়াল করে দেখলাম যে বেবিটাকে আমি দেখেছিলাম, যার চেহারাটা ছিল অনেক ফর্সা, ধবধবে ছিল, এবং সেই নবজাত শিশুটির মতোই আমি তাকে আমার কাছে কেন যে মনে হয়েছিল যে মেবি সেই বেবিটাই কি এটা। সেই আনসারটা আমি এখনো খুঁজে পাইনি। যারা লিসনার্সরা শুনছেন তারা চিন্তা করবেন, তারা ভাববেন যে বিষয়টা আসলে যেটা আমার সাথে হয়েছে সেটা কি সত্যি আমার হ্যালুসিনেশন ছিল। ওকে, থ্যাঙ্কস, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এসএমএস করছেন এবং অনেকে আমাদের অনেক কিছু জানাচ্ছেন এসএমএস করে। সো আমি কিছু এসএমএস পড়ে ফেলি। আমাদেরকে রায়হান ভুদাফান রায়হান এসএমএস করেছেন এবং রায়হানের এসএমএস উত্তরটা আমি এখন দিতে পারছি না, আমি সরি ফর দ্যাট। আমাদেরকে পালক এসএমএস করেছেন ঢাকা থেকে, পালক এসএমএস করেছেন ফকিরাপুল থেকে এবং তিনি ফার্স্ট এই এসএমএসটি আমাদের পাঠিয়েছেন। শামীম আমাদের এসএমএস করেছেন, রাতুল আমাদের ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন, শুভ আমাদের এসএমএস করেছেন রুমি খুলনা থেকে এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জয়
এছাড়া আমাদের এখানে এমডি জুয়েল খান এসএমএস করেছেন আমাদের রায়হান, এসএমএস করেছেন আমাদেরকে কমল। এছাড়াও এশা ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি আমাদের একটা স্টোরি শেয়ার করতে চান এবং বাট আই ক্যান শেয়ার ইট। আচ্ছা আচ্ছা, ইমেইলের থ্রু ইমেল। আচ্ছা কেন ভাই, সমস্যাটা কি? এবং তিনি বলছেন যে তিনি এসে শেয়ার করতে পারবেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আরমান খান আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে। এছাড়াও আমাদের এখানে আশিয়া এসএমএস করেছেন আমাদের এখানে তাহসিন। এছাড়াও আমাদের এখানে ইহাম সহ আরো অনেকে এসএমএস করেছেন। আমি যেটা করতে পারি এখন সেটা যে আমরা একটা বিরতি নিয়ে একদম শেষ করে আসি না, বিরতিটা নিয়ে ফেলি, তারপরে একদম টানা শেষ করা যাবে পরের ঘটনাগুলো নিয়ে। সো আগের বিরতিটা কিন্তু একটু লেটে দিয়েছিলাম, সুতরাং এটা তাড়াতাড়ি দেওয়া হলো। জাস্ট জানলাম আর কি, আপনারা যাতে রাগ না করেন। এনিওয়েজ, চলে আছি একটা বিরতিতে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমাদের চটপট দুটো ঘটনা আছে, দুটো ঘটনা আমরা শেষ করে ফেলি। প্রথম ঘটনাটা আমি পড়ছি, ইমেইলের একটা ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি লিমা ধামরাই থেকে বলছি। রাসেল ভাই, এটা আমার পাঠানো দ্বিতীয় ঘটনা, আগেরটা অবশ্য সিলেক্ট করেননি। আশা করছি এই ঘটনাটি আপনার ভালো লাগবে। তো ঘটনাটা যাওয়ার আগে আমি বললেই যে আপনি এখন এই ঘর যে ঘরে বসে শুনছেন বা যেখানেই বসে শুনছেন, আপনি যদি গাড়িতে বসে শুনেন, সেটা যদি হঠাৎ করে আবিষ্কার করেন একটা ছোট বাচ্চা আপনার সাথে রয়েছে, বা সেই ছোট বাচ্চাটা আপনার সাথেই থাকে এবং রেগুলার আপনি তাকে দেখেন, এবং সেই ছোট বাচ্চাটা কোনোভাবে আপনার কাছ থেকে দূরে যাচ্ছে না, কেমন লাগবে? আপনারা অনেকেই মাছ মারার ঘটনা পছন্দ করেন, আপনারা অনেকে এই টাইপের স্টোরি পছন্দ করেন। তো দেখেন, এই ঘটনাটা খুব ছোট, বাট কেমন লাগে আপনাদের কাছে, আপনাদের মতামত জানার জন্যই মূলত এই ঘটনাটা পড়া। এই ঘটনাটা হচ্ছে এটা আমার চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। প্রায় 9 বছর আগের ঘটনা। চাচা বরাবরই মাছ ধরতে খুব ভালোবাসতেন। একরকম নেশা ছিল মাছ ধরার, কিন্তু সেদিনের ঘটনার পর তার এই নেশাটা পুরোপুরি চলে যায়। একদিন তিনি মাছ ধরার জন্য একটা খালে যান নৌকা নিয়ে। তিনি মাছ ধরতে সবসময় একাই যেতেন, সেদিনও যথারীতি একাই গেলেন। চাচা মূলত রাতে মাছ ধরতেন বেশি, তো সেদিন চাচা মাছ ধরছেন। সেদিন অন্য দিনের তুলনায় একটু বেশি মাছ উঠছিল জালে, তাই চাচা মনের আনন্দে মাছ ধরছিলেন। কখন যে রাত বেড়ে গেছে তার কোনো খেয়ালই নেই। চাচা একটু পরে খুবই ক্লান্ত হয়ে গেলেন এবং বিশ্রাম নেওয়ার জন্য তিনি নৌকায় বসলেন। হঠাৎ ঘুমিয়ে পড়লেন। রাত তখন প্রায় 1টা বাজে। তার হঠাৎ ঘুম ভেঙে গেল এবং তিনি জেগে যা দেখলেন তা কেউ দেখতে চাইবেন না। এবং তিনি দেখেন যে তার বুকের উপর একটা বাচ্চা শুয়ে আছে এবং ওনাকে চেপে ধরে আছে। চাচা এটা দেখে খুবই অবাক হলেন এবং প্রথমত চাচা নৌকায় ছিলেন, এখানে কোনো বাচ্চা আসা অসম্ভব। আর ওই বাচ্চাটাকে ছাড়ানোর জন্য তিনি শরীরে হাত দিলেন যখন, তখন চাচা নিজেকে ঠিক রাখতে পারলেন না, কারণ বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা না। ওই বাচ্চাটার শরীরে কোনো হাড় ছিল না, শুধু মাংস আর চামড়া। এটা দেখে চাচা একবার একটা চিৎকার দিয়ে ওঠেন, কিন্তু ওখানে চাচা চিৎকার শোনার মতো কেউ ছিল না। চাচা এই অবস্থায় কি করবেন বুঝতে পারছিলেন না। বাচ্চাটাকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই পারছিলেন না। ধস্তাধস্তি শুরু করে দিলেন তারা, এবং এমন অবস্থায় হঠাৎ করে তার মাছ সমস্ত পানিতে পড়ে গেল। সাথে সাথে বাচ্চাটাও তাকে ছেড়ে দিল। চাচা সেদিনের মতো প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরলেন। এখানেই যদি ঘটনাটা শেষ হতো তাহলে ভালো হতো, কিন্তু তা হয়নি। তারপর থেকে প্রতি রাতেই ওই বাচ্চাটা চাচার বুকে এসে চাচাকে চেপে ধরে থাকতো। চাচা নিজের ঘরে শুতো, তবুও তার পিছু পিছু তার ছাড় নাই। চাচিকে কথা জানালেন তিনি। সমস্যা দিন দিন বেড়েই চলল। পরে কোনো পথ না দেখে কিছুদিন পর চাচা হুজুর ডাকলেন এবং হুজুর তার বাড়ি বন্ধ করে দিল, এবং তারপর থেকে আর এরকম হতো না। হুজুর চাচাকে বলেছিল যে ওই বাচ্চাটা দুষ্টু একটা জিন, এবং ওটা নাকি চাচার বড় কোনো ক্ষতি করার চেষ্টা করছিল। এটা ছিল ঘটনা। এবং আমি এই ঘটনার সবচেয়ে মেইন পার্ট যেটা, সেটা হচ্ছে যে ঘটনাটা কিভাবে এসেছিল, মাছের ঘটনার সাথে কতটা রিলেটেড যায় না। মাছ যেখানে মারতে গেলে অনেকের এরকম আজব ধরনের, কেউ বিড়াল দেখেন, কেউ মানুষ দেখেন, কেউ ছোট বাচ্চা দেখেন, কিন্তু আজব ব্যাপার হয়ে যায় সেটা যদি সঙ্গে থেকে যায় এবং প্রতি মুহূর্তে যদি সেটা আপনাকে বিরক্ত করে, বা প্রতি মুহূর্তে যেন যদি সেটা আপনাকে আর না ছাড়ে, আপনার সাথেই থেকে যায় চিরকালের মতো, তাহলে প্রবলেমটা। আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট ঘটনায়। আমাদের আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছ থেকে শুনবো। নতুন তিনি এসছেন আমাদের এখানে, তিনিও। এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং আপনি খুব নার্ভাস, তারপরে আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসছেন একটু বলেন। জি, আমি মোহাম্মদ হাসিব, বিএন কলেজ ঢাকায় পড়াশোনা করতেছি, এবার সেকেন্ড ইয়ারে। ওকে, শুনি আমরা ঘটনা। জি, আসলে আমি যে ঘটনাটা এখন শেয়ার করব, এই ঘটনাটা আমার নিজের জীবনে ঘটেনি, আমার এক দুঃসম্পর্কের কাজিনের কাছ থেকে শোনা।
আগে বলে রেখে আমার কাজিন ম্যারিড। মূল ঘটনাটা হয় আমার কাজিনের বাবার বাড়িতে। আমি এখন বাবার বাড়ির বর্ণনাটা দিয়ে নেই। আমার কাজিনের বাবা মা যে বাড়িতে থাকতো, বাড়িটা ছিল 5 তলা একটা বিল্ডিং। বাবা মারা থাকতো 3 তলায়। তার ঠিক পাশে একটা 3 শেড বাসা ছিল, যার পাশে একটা বেলগাছ ছিল। এই ছিল আসলে বাড়ির বর্ণনা। বর্ণনা, হ্যাঁ জি, তারপরে বলেন। ওই বাড়িতে একটা ফ্যামিলি থাকতো, যে ফ্যামিলিতে ছিল মা ও তার 2 ছেলে মেয়ে। সাম হাও আর কি মেয়েটা গলায় ফাঁসি দেয়, তেন অন্যান্য লাশের মতো এই লাশকে কবর দেওয়া হয় গ্রামের বাড়িতে নিয়ে। এই ঘটনার ঠিক 2 দিন পরে সকালে আমার কাজিন তার হাজবেন্ডকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায়। দেন তারা সারাদিন ঠিক মতো কাটায়, রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। মিনিমাম রাত 2টা কি 2:30টার দিকে আমার কাজিনের হাজবেন্ডের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে ঘুম চোখে উনি দেখে যে জানালার পর্দাটা সরানো, বাট ভাইয়া যখন ঘুমিয়েছিল তখন দরজা কি পর্দাটা লাগিয়ে ঘুমিয়েছিল। পরে ভাইয়া যখন পর্দাটা লাগাতে যাবে তখন উনি বাইরে লক্ষ্য করে যা দেখে তা হলো তার সেই বাসার পাশে যেই বাড়িতে কি মেয়েটা গলায় ফাঁসি দিয়েছিল সেই বাড়ির পাশে বেলগাছের উপরে ফিমেল অবয়বের কিছু একটা উল্টা দিকে হয়ে বসে আছে। আচ্ছা। তো ভাইয়া দেখে খুব নার্ভাস হয়ে যায়, সাথে সাথে আপুকে ঘুম থেকে জাগায় এবং ঘটনাটা পুরোটা বলে দেখায়। দেন আপু ঘটনা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, ভয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে ওই ফিমেল অবয়বটা পিছনে ঘুরে আপুদের দিকে আর কি তাকায়। পরে আপু এবং ভাইয়া যা দেখে আর কি, ওই ফিমেল অবয়বটার কোনো গলা ছিল না, চোখগুলা লাল ছিল। পরে এটা দেখে আমার কাজিন সেন্সলেস হয়ে পড়ে। ভাইয়া কি করবে না করবে বুঝে উঠতে পারে না। চিৎকার শুনে কাজিনের বাবা মা পাশের রুম থেকে দৌড়ে আসে আর কি। এসে দেখে ভাইয়া খুব নার্ভাস, ঘামানো আর কি অবস্থায়। তখন ভাইয়াকে জিজ্ঞাসা করে কি হয়েছে না হয়েছে। পরে ভাইয়া পুরোপুরি বলতে পারে না, মোটামুটি বলে আর কি, নার্ভাস যেহেতু ছিল। তারপর হাত দিয়ে ইশারা করে দেখে আর কি। পরে বাবা মা যখন ওই ঘটনার কি হয়েছে দেখতে যায় তখন আর ওই গাছের উপরে কিছুই দেখে না। এই ঘটনার পর সেদিন রাতে আর কি আমার কাজিনরা রাতে ঘুমাতে পারেনি। পরদিন সকালে তার আর বাবার বাড়িতে থাকে না, নিজের বাড়িতে চলে আসেন। দেন এই ঘটনার কিছুদিন পর আমার কাজিনের হাজবেন্ড এই ঘটনাটা এক হুজুরকে শেয়ার করে। হুজুর যা বলে আর কি, হুজুর বলে যে আপনার যে ফিমেল অবয়বটা দেখেছেন সেই ফিমেল অবয়বটা ছিল ওই ফাঁসি দেওয়া মেয়ের আত্মাটা। আর ওই গলায় ফাঁস দেওয়ার কারণে ফিমেল অবয়বটা কোনো গলা ছিল না বা আপনারা দেখেননি। আর একটা কথা ভাইয়া, যারা গলা ফাঁস দিয়ে নাকি মারা যায় তাদের নাকি কবরে জাগা হয় না, আল্লাহ নাকি তাদের মৃত্যুর পর দুনিয়াতে এভাবে শাস্তি দেয়। ওকে, আসলে ভাই এই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমাদের মোটামুটি সময়ও শেষ হয়ে আসছে, যাবার আগে আমরা বলে যেতে চাই যে আমাদের